So today we are going to start elasticity. Okay, we have successfully completed mechanics. ঠিক আছে, কিছু কিছু পার্ট একটু রিপেয়ার করার দরকার, সেটা করে দেব। But after successfully completing mechanics, our first unit, where the major unit of class 11, we are heading towards the next unit, which is the mechanical properties of matter. এই মেকানিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটার এই ইউনিটটার ফার্স্ট চ্যাপ্টারটার নাম হচ্ছে ইলাস্টিসিটি। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে নাও উই আর গোইং টু স্টাডি ইলাস্টিসিটি। ফাইন, ওকে, খুব ভালো করে জিনিসপত্রগুলো গ্রাস্প করবার চেষ্টা কর। ওকে, ফার্স্ট অফ অল ধর, ভালো করে আগে বুঝে নে, ধর একটা বডি আছে আন্ডার আনব্যালেন্সড ফোর্সেস। ঠিক আছে, আ বডি, ফার্স্ট অফ অল লেট আস কনসিডার আ বডি আন্ডার আনব্যালেন্সড ফোর্সেস। ঠিক আছে, মানে ধর এর এদিকে একটা ফোর্স আছে F1, এদিকে একটা উল্টো দিকে ফোর্স আছে F। তাহলে এই বডিটার উপর নেট কত ফোর্স অ্যাক্ট করছে? F1 - F। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে যখনই একটা নেট ফোর্স ইজ অ্যাক্টিং অন আ বডি, হোয়াট হ্যাপেন্স? an acceleration is produced. ঠিক আছে, ক্লিয়ার? তাহলে when first of all I am considering a body under an unbalanced force, এটা একটা unbalanced force, দুটো unequal force অ্যাক্ট করছে বডির উপর, আর resulting in an acceleration of the body. ঠিক আছে, তাহলে একটা বডি, a body gets accelerated under the action of unbalanced forces. Clear? According to Newton's second law of motion. আমরা মেকানিক্স যতদূর শিখেছি, ক্লিয়ার? Okay, now একটা let us consider the same body under, let us consider the same body under balanced forces. ক্লিয়ার? এদিকে একটা ফোর্স দিলাম F, উল্টো দিকে একটা ফোর্স দিলাম F। ঠিক আছে, ক্লিয়ার? the same body is now considered under balanced forces. ঠিক আছে, সেম ফোর্স অ্যাক্ট করছে, ক্লিয়ার? তাহলে নেট ফোর্স অন the body কি? জিরো। ক্লিয়ার? so there is no acceleration being produced in the body. Clear? As there is no net force acting on the body, the acceleration of the body is zero. Clear? But still a body under balanced forces gives us some effect. সেই এফেক্টটা নিয়ে এবার আমরা ডিসকাস করব। ওকে, ক্লিয়ার? আচ্ছা, গার্ডারের ব্যাপারে বল। হ্যাঁ, will সবকিছু, মানে it is not that girder is elastic only, even a steel rod is elastic, even more elastic than a girder. Okay, yeah, obviously. Clear? We'll consider those things. First of all, আমরা কি বললাম, এই বডিটা we are considering the body under balanced forces. ঠিক আছে, তাহলে অ্যাক্সিলারেশন নেই। ওকে, এইবার খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন করব তোদেরকে, খুব ভালো করে জিনিসটা বুঝে অ্যানসার করার চেষ্টা করবি। ক্লিয়ার? Let us consider an imaginary plane through the body. ঠিক আছে, okay, we are considering an imaginary plane, we are considering an imaginary plane through the body. Okay, and that imaginary plane basically subdivides the body into two portions. ঠিক আছে, clear? Okay, এবারে আমি যদি সেপারেটলি যদি দুটো পোরশন অফ দা বডি তাদেরকে যদি কনসিডার করি, তাদের ফ্রি বডিটা যদি কনসিডার করি, তাহলে আমরা কি দেখব? ভালো করে দেখ, আমি ধর এই পোরশনটাকে কনসিডার করছি, ধর এই পোরশনটা। ঠিক আছে, ক্লিয়ার? যদি এন্টায়ার বডিটা আন্ডার ব্যালেন্স ফোর্সেস, এন্টায়ার বডিটার অ্যাক্সিলারেশন কত? জিরো। তাহলে বডিটা যদি রেস্টে থেকে থাকে তাহলে রেস্টেই আছে। ক্লিয়ার? তাহলে এই যে ইমাজিনারি পার্ট দুটোকে আমি সাবডিভাইড করেছি, এরাও কি রেস্টেই আছে। ক্লিয়ার? ওকে, তাহলে এবার তুই বল, আমি যদি এর একটা ফ্রি বডি আঁকি তাহলে কি হবে? এই ফ্রি বডিটার উপর এদিকে একটা ফোর্স আছে F। ক্লিয়ার? তাহলে কি, তাহলে তো এই একটা পোরশন, একটা ইমাজিনারি পোরশন অফ দা বডি, তার উপর নেট ফোর্স পড়ে যাচ্ছে F। ক্লিয়ার? তাহলে তো দা বডি শুড অ্যাক্সিলারেট, কিন্তু এটা যদি অ্যাক্সিলারেট করতে থাকে তাহলে তো পুরো বডিটাই অ্যাক্সিলারেট করবে। ক্লিয়ার? এই পুরো বডিটা রেস্টে আছে, মানে এই দুটো পার্টও রেস্টে আছে, তাহলে এই পার্টটাও রেস্টে থাকার কথা। ক্লিয়ার? ওকে, তাহলে এইদিকে একটা ফোর্স আছে, নেট ফোর্স আছে, অথচ রেস্টে আছে, তাহলে এটা হতে পারে? হতে পারে না। তার মানে নিশ্চয়ই নেট ফোর্স অন দিস পার্ট ইজ জিরো। তার অর্থ কি? তার অর্থ নিশ্চয়ই উল্টো দিকে একটা ফোর্স আছে F। ক্লিয়ার? ওকে, আবার যদি আমরা এই পার্টটাকে এখানে আঁকি তাহলে কি হবে? এই পার্টটাকে যদি এখানে আঁকি, এই পার্টটাকে সেপারেটলি, তাহলে এর উপর এইদিকে একটা ফোর্স আছে F, এও যদি রেস্টে থাকে তাহলে কি হবে? উল্টো দিকে একটা ফোর্স থাকবে F। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে হোয়াট আর দিস ফোর্সেস? এই ফোর্সগুলোকে আমি চিনি না,
আমি শুধু এইটা এফ জানি, এটা এফ জানি, এই এফ দুটো কোথা থেকে এলো? ক্লিয়ার? Actually these forces are the forces of attraction exerted on one part by another. এই একটা পার্ট আরেকটা পার্টকে এই ফোর্সে অ্যাট্রাক্ট করছে, এই যে মানে ক্লিয়ার? ওকে, তার মানে যেই মুহূর্তে আ বডি ইজ আন্ডার আ ব্যালেন্সড ফোর্স, সঙ্গে সঙ্গে কি হচ্ছে, একটা পার্ট আরেকটা পার্টকে কি করছে, অ্যাট্রাক্ট করছে। তার মানে এই পার্টটাকে এদিকে পুল করছে আর এই পার্টটা এইটাকে এইদিকে পুল করছে, রাইট? ক্লিয়ার? এবার দেখ, দিস ফোর্সেস অ্যাক্টিং অ্যাক্রস দ্য ইমাজিনারি সারফেস, যে সারফেসটা আমি ইমাজিন করেছি সেই সারফেসের মধ্যে দিয়ে অ্যাক্রস দ্য ইমাজিনারি সারফেস এই ফোর্সগুলো অ্যাট্রাক্ট করছে, ঠিক আছে? তার মানে মিউচুয়াল অ্যাট্রাক্টিং ফোর্স বিটুইন দ্য টু ইমাজিনারি পার্টস অফ দ্য বডি আন্ডার ব্যালেন্স ফোর্স, সেটা কি করছে, এই ইমাজিনারি সারফেসের মধ্যে দিয়ে কি করছে, অ্যাক্ট করছে। ক্লিয়ার? ওকে, নাও হোয়াট আর দিস ফোর্সেস? এটাই হচ্ছে কোশ্চেন, এই ফোর্সগুলো হঠাৎ করে অ্যারাইজ কোথা থেকে করছে? ক্লিয়ার? এটাই হচ্ছে আমার ফান্ডামেন্টাল কোশ্চেন। এই কোশ্চেনটার অ্যানসার আমি অলরেডি মেকানিক্স পড়ানোর সময় তোদেরকে দিয়েছিলাম, when I have discussed about the mechanism of tension। একটা স্ট্রিং এর মধ্যে কি করে টেনশন ইভলভ করে এটা বোঝানোর সময় আমি এই কোশ্চেনটার অ্যানসার অলরেডি তোদের দিয়ে দিয়েছি। ক্লিয়ার? সেটা কিরকম ছিল খুব ভালো করে বোঝার চেষ্টা করবি। আমরা বলেছিলাম এই ফোর্সগুলো, দিস ফোর্সেস কল্ড সারফেস ফোর্সেস, এগুলোকে সারফেস ফোর্স বলা হয়। এনিওয়ে, সেটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। এই ফোর্সগুলো ইজ অফ মলিকিউলার অরিজিন, ঠিক আছে? These forces are of electromagnetic nature. ওকে, অর্থাৎ কি হয় ভালো করে বোঝার চেষ্টা করবি। এই যে ইমাজিনারি সারফেসটা আমি ড্র করেছি, এই ইমাজিনারি সারফেসের দুদিকে কি অনেক মলিকিউলস রয়েছে, ঠিক আছে? দুদিকে অনেক মলিকিউলস রয়েছে। ওকে, ক্লিয়ার? এইবার যেই মুহূর্তে আমি দুদিকে এফ ফোর্স দিয়ে এই বডিটাকে টানতে শুরু করেছি, ঠিক আছে, সঙ্গে সঙ্গে কি হয়েছে, these molecules tend to get apart from each other, হ্যাঁ কি না? হ্যাঁ, কি ভাইব্রেট হচ্ছে না? ও আমার হচ্ছে না। তাহলে কি বললাম, শান্তম ঘটনাটা বোঝার চেষ্টা করবি। সেটা হচ্ছে when the substance is under balanced forces, সঙ্গে সঙ্গে যেই এই বডিটাকে দুটো ফোর্স দিয়ে আমি টানবার চেষ্টা করছি, সঙ্গে সঙ্গে কি হচ্ছে, this body tends to rift apart, তাই তো? তার মানে the molecules on the both side of the imaginary surface they try to get apart from each other, তাই তো? এরা একে আরেকজনের থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছে। ক্লিয়ার? যেই মুহূর্তে মলিকিউলস গুলো একটা আরেকটার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছে, সঙ্গে সঙ্গে মলিকিউলস গুলো নিজেদেরকে অ্যাট্রাক্ট করতে শুরু করে। ক্লিয়ার? ওকে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারঅ্যাকশন। হ্যাঁ, এটা একটা স্পেসিফিক নাম আছে ব্যাপারটা, কি জানো? কোনটা? অনেকগুলো পার্ট করেছিল না, একটা স্প্রিং এর একটা, এটা বলে এরকম একটা ব্যাপার, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সেস। দিস আর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সেস অফ মলিকুলার অরিজিন। ক্লিয়ার? ওকে, অন্য কোহেশন, কোহেশন অ্যাডিশন। ওকে, উইল কাম টু দোজ থিংস লেটার। এখন আপাতত এইটুকু বুঝতে হবে যে যেই মুহূর্তে মলিকিউলস গুলো সরে যেতে চাইবে, সঙ্গে সঙ্গে এই দিককার মলিকিউলস গুলো এগুলোকে অ্যাট্রাক্ট করবে আর এই দিককার মলিকিউলস গুলো এইগুলোকে অ্যাট্রাক্ট করবে, ঠিক আছে? তাহলে সঙ্গে সঙ্গে কি আমরা এরকম একটা ফোর্স পাবো, এই দিককার মলিকিউলস গুলোর উপর এই দিকে একটা পুল আর এই দিককার মলিকিউলস গুলোর উপর এই দিকে একটা পুল পাবো। ক্লিয়ার? তাহলে সঙ্গে সঙ্গে এই ফোর্স গুলো অ্যারাইজ করবে না, এই দিকেও এফ আর এই দিকেও এফ অ্যারাইজ করে যাবে, এফ গুলো দেখতো অ্যারাইজ করবে। আর যেই মুহূর্তে এই ফোর্স এফ গুলো অ্যারাইজ করবে, সঙ্গে সঙ্গে কি হবে আমি এক্সপ্লেন করতে পারবো, দা স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম অফ দা বডি, হ্যাঁ কি না? ঠিক আছে, ক্লিয়ার, শিওর? এইবার তুই বল, আমরা যদি এই ব্যালেন্সড ফোর্স গুলোকে উইথড্র করে নিই, সঙ্গে সঙ্গে কি হবে, if the balanced forces F are withdrawn, এক্সটার্নাল এজেন্ট যে ব্যালেন্স ফোর্সটা দিয়েছে পার্টিকেলের উপর, সেটা যদি উইথড্র হয়ে যায়, সঙ্গে সঙ্গে কি হবে, এই ফোর্সগুলো এফ ফোর্সগুলো থেকে যাবে তো বডির মধ্যে। ক্লিয়ার? সেই এফ ইন্টারনাল ফোর্সগুলো থেকে যাবে বডির মধ্যে। তাহলে সেই ফোর্সগুলো কি করবে, তারপরে এইগুলো তো উইথড্র হয়ে গেছে, তাহলে এইগুলো উইথড্র হয়ে গেলে কি এই ফোর্সগুলো থেকে যাবে নেট ফোর্সগুলো। ক্লিয়ার? এই ফোর্সগুলো তখন কি করবে, মলিকিউলস গুলো একটা আরেকটাকে অ্যাট্রাক্ট করবে, অ্যাট্রাক্ট করে কি করবে, মলিকিউলস গুলো আবার নিজেদের জায়গায় ফিরে চলে আসবে।
ক্লিয়ার? ওকে, তার মানে আমি এটাকে এইভাবে বলতে পারি, দেখো যেই মুহূর্তে ব্যালেন্স ফোর্সের আন্ডারে আমি রাখলাম বডিটাকে, বডিটার মধ্যে একটা ডিফরমেশন ইন্ট্রোডিউসড হলো। ডিফরমেশন বলবো না কথাটাকে, মলিকিউলস গুলো নিজেদের পজিশন থেকে ডিসপ্লেসড হয়ে যাচ্ছে, এটাকে কি বলবো? ডিফরমেশন বলবো না? আর যেই মুহূর্তে এক্সটার্নাল ব্যালেন্স ফোর্সটা উইথড্র হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কি হলো? আবার মলিকিউলস গুলো নিজের জায়গায় ফিরে চলে এলো না? হ্যাঁ, তার মানেটা কি? ডিফরমেশন ইজ রিমুভড। ক্লিয়ার? when the external balance force is withdrawn, deformation is immediately removed, তাই বলবো তো? ক্লিয়ার? এই প্রপার্টিটার নামই হচ্ছে ইলাস্টিসিটি। ক্লিয়ার? when the external balance force is withdrawn, the property of the material for which or by virtue of which the deformation within the material, the introduced deformation within the material is removed, is called elasticity or elastic property of the body. ঠিক আছে? এক্সট্রাক্ট করবে না, ক্লিয়ার? হ্যাঁ মানে এক্সট্রাক্ট করবে না। না, মলিকুলার ফোর্সের প্রপার্টি কি আমরা যখন পড়িয়েছিলাম তখন কি বলেছিলাম? মলিকুলার ফোর্স ইজ ওয়ান অফ দা মলিকুলার ফোর্স, দ্য প্রপার্টি অফ মলিকুলার ফোর্স ইজ ওয়ান অফ দা স্ট্রেঞ্জেস্ট প্রপার্টি এভার হ্যাপেন্স ইন নেচার। মলিকুলার ফোর্সের প্রপার্টি হচ্ছে ওরা একটা পার্টিকুলার ইকুইলিব্রিয়াম ডিসটেন্সে যখন দুটো মলিকুল থাকে, ওদের মধ্যে মিউচুয়াল ফোর্স কত? জিরো। যেই মুহূর্তে মলিকুলস গুলো ইকুইলিব্রিয়াম ডিসটেন্সের থেকে বেশি ডিসটেন্সে সরে যায়, they start to attract each other. ঠিক আছে? যেই ওরা তার থেকে বেশি ইকুইলিব্রিয়াম ডিসটেন্সের থেকে বেশি ডিসটেন্সে সরে যায়, সঙ্গে সঙ্গে মলিকুলস গুলো নিজেদেরকে অ্যাট্রাক্ট করতে শুরু করে। বলেছিলাম? ক্লিয়ার? আর উল্টোটা কি? ইকুইলিব্রিয়াম ডিসটেন্সের থেকে যেই মলিকুলস গুলো বেশি কাছে চলে আসে, সঙ্গে সঙ্গে কি হয়? মলিকুলস গুলো নিজেদেরকে দূরে ঠেলে দেয়, মানে they start to repel each other. ক্লিয়ার? এরকম একটা অদ্ভুত ফোর্স কাজ করে মলিকুলস এর মধ্যে অফ ইলেকট্রোম্যাগনেটিক নেচার। ফাইন? তাহলে ঠিক এখানে তাই হচ্ছে, যেই মুহূর্তে মলিকুলস গুলো একটা একটার থেকে দূরে সরে যাচ্ছে, সঙ্গে সঙ্গে একটা অ্যাট্রাকটিভ ফোর্স অ্যারাইজ করছে, তারপর আবার যখন এক্সটার্নাল ফোর্সটা উইথড্র হচ্ছে, ওরা ওই অ্যাট্রাকটিভ ফোর্সের জন্য ইকুইলিব্রিয়াম ডিসটেন্সে ব্যাক করে যাচ্ছে। ওটাই ইলাস্টিসিটি। ক্লিয়ার? ওকে, এইটাই ইলাস্টিসিটি, যে the deformation is removed, that means the original shape of the body is regained. ঠিক আছে? ডিফরমেশন রিমুভ হলে কি হবে? মলিকুলস গুলো নিজের জায়গায় ফিরে আসবে আর অরিজিনাল শেপ অফ দ্য বডি ইজ রিগেইনড। এই প্রপার্টিটার নামই হচ্ছে ইলাস্টিক প্রপার্টি অফ দ্য সাবস্টেন্স। ক্লিয়ার? বোঝাতে পারলাম? ক্লিয়ার? তাহলে আমরা এইটুকুর ডিসকাশনের মধ্যে ইন শর্ট যে জায়গাটা পড়লাম সেটা হচ্ছে, একটা সাবস্টেন্স যখন আনব্যালেন্সড ফোর্সের আন্ডারে থাকে, তখন সাবস্টেন্সটার কি হয়? অ্যাক্সিলারেশন হয়। ক্লিয়ার? ওকে, একটা সাবস্টেন্স যখন ব্যালেন্সড ফোর্সের আন্ডারে থাকে, তখন সাবস্টেন্সটার কি হয়? অ্যাক্সিলারেশন হয় না, বাট ডিফরমেশন হয়। ক্লিয়ার? ওকে, আর ডিফরমেশনটা হলেই কি হয়? ডিফরমেশনটা হলেই একটা মলিকুলার ফোর্স, ঠিক আছে, উইদিন দা বডি একটা মলিকুলার ফোর্স অ্যারাইজ করে। ক্লিয়ার? আর যেই মুহূর্তে এক্সটার্নাল ব্যালেন্স ফোর্সটা উইথড্র হয়ে যায়, ওই মলিকুলার অ্যাট্রাকটিভ মলিকুলার ফোর্স অর রিপালসিভ মলিকুলার ফোর্স, যদি কম্প্রেশন দিস তাহলে রিপালসিভ মলিকুলার ফোর্স, যদি অ্যাট্রাকশন, যদি ইলংগেশন দিস তাহলে অ্যাট্রাকটিভ মলিকুলার ফোর্স, ঠিক আছে, যেটাই হোক না কেন, সেটা আলটিমেটলি বডিকে কি করে? তার শেপটা রিগেইন করতে সাহায্য করে। ক্লিয়ার? ডিফরমেশন রিমুভড হয়। এই প্রপার্টিটাই ইলাস্টিক প্রপার্টি। ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেল তাহলে যা যা বললাম? ওকে, তোদের একটা কোশ্চেন থাকতে পারে যে তাহলে কি আনব্যালেন্সড ফোর্সের আন্ডারে শুধুই অ্যাক্সিলারেশন হয়, ডিফরমেশন হয় না? হ্যাঁ হয়, অবভিয়াসলি হয়, কিন্তু এই আনব্যালেন্সড ফোর্সের আন্ডারে অ্যাক্সিলারেশনটা ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ডিফরমেশন, তাই ডিফরমেশনের কথাটা আমরা মাথায় আনছি না। ঠিক আছে? বাট ব্যালেন্স ফোর্সের আন্ডারে অ্যাক্সিলারেশন কিছু নেই, তখন বডির ডিফরমেশনটা ইজ মোর ইম্পর্টেন্ট, which we will study in this chapter. এখানেও কি নিউটন আছে? ক্লিয়ার? হ্যাঁ, এখানেও কি নিউটন আছে? and Newton is everywhere, but there is mechanics and there is physics and there is nature. ঠিক আছে? ক্লিয়ার? ওকে, বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে ইলাস্টিক প্রপার্টি কি আমি বোঝাতে পেরেছি? কি বলে বলি? শিওর? ওকে, তাহলে নাও লেট আস কাম টু স্ট্রেস এন্ড স্ট্রেন। মুছে দিলাম এই পার্ট।
হ্যাঁ লিখে নিয়েছি আজকে শুধু আমি লিখতে এসেছি কারণ আমার ভালো লাগে না পুরো না তখন আমরা যেমন আচ্ছা আমার একটা সহজ সরল কোয়েশ্চেন হ্যাঁ। ছিল বলছি যে এই চ্যাপ্টারটা কি অনেক বড় নাকি এসএইচএম এর না না অনেক বড়, সব চ্যাপ্টারই অনেক বড়। না এসএইচএমটা আমি ছোটখাটো ছিল হ্যাঁ ওটা ছোটখাটো ছিল না, আমরা আমরা তাড়াতাড়ি আসি পড়িয়েছি। না চারটে পার্ট ছিল হ্যাঁ চারটে পার্ট ছিল চারটে পার্ট আমি তাড়াতাড়ি পড়িয়েছি, তাই গ্র্যাভিটেশনের মতো পড়ালে ওটাও 6টা ক্লাস। আর তো আমাদের করেছে ভিডিও যায় দিয়েছে সব কটা আছে পার্থ লুকিয়ে পড়ি প্লিজ, পাঠ্য এরকম বলিস না স্যার করোনা ওকে প্লিজ আমাকে বদনাম করবে না। স্যার করোনা দিয়ে দে স্ট্রেস এন্ড স্ট্রেইন, ওকে ক্লিয়ার? সব সিক্রেট Okay. কথা আমারে পাঠ্য করোনা আছে পজিটিভ পার্থ আমি দুজনেই বাচ্চাটা আর ফালতু হয়ে যাচ্ছে ছাড়ুন তো যা হবে ওই আরে আর আমার কি হবে? মাস্কটা খুলে একটা হ্যাচু দিয়ে দে এই দেখো। আচ্ছা ক্লিয়ার? এবারে আমরা আসছি স্ট্রেস এন্ড স্ট্রেইন, ঠিক আছে? ক্লিয়ার? এবারে ভালো করে ডিসকাসটা করে নে স্ট্রেস আর স্ট্রেইন, ওকে? স্ট্রেস জিনিসটা কি দেখ ভালো করে, স্ট্রেস জিনিসটা কি ভালো করে বোঝ। স্ট্রেস ইজ ডিনোটেড অ্যাজ পি, তোরা আমি পি দিয়ে ডিনোট করি, তোরাও পি দিয়ে ডিনোট কর, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? স্ট্রেস জিনিসটা কি ভালো করে দেখ। তুই ধর একটা ব্যালেন্স ফোর্স এফ এর আন্ডারে কি করেছিস, একটা পার্টিকেল সাবস্টেন্স কে রেখেছিস। ক্লিয়ার? অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, তাই তো? ক্লিয়ার? অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার কি হবে, একটা এফ ফোর্স উইদিন দা বডি জেনারেট করবে, ঠিক আছে? তার মানে বডির মধ্যে তুই যেখানেই একটা ইমাজিনারি সারফেস ভাব, অ্যাক্রস দ্যাট সারফেস একটা এফ ফোর্স জেনারেট করবে। করেছে কি করেনি? তুই যেখানেই ভাব না কেন এই ইমাজিনারি সারফেসটা একটা এফ ফোর্স জেনারেট করবে, করবে তো ফর শিওর। ওকে, এই এফ ফোর্সটা কেন জেনারেট করে এইমাত্র আমরা শিখলাম, মলিকুলার ফোর্সের জন্য। ক্লিয়ার? ওকে, তাহলে এই বডির মধ্যে যে ফোর্সটা জেনারেট করছে সেটা কি এফ। ওকে ওকে, আর এই ইমাজিনারি সারফেসটা সারফেস এরিয়া কত? এ। ইমাজিনারি সারফেসটা সারফেস এরিয়া কত? এ। বোঝা গেল? ওকে, তাহলে সারফেস এরিয়া কত বলছি? সারফেস এরিয়াটা হচ্ছে এ, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা ইমাজিনারি সারফেসটার যে সারফেস এরিয়া, এই বডিটার ক্রস সেকশনাল এরিয়াও তাই না? বডিটার এরিয়া ক্রস সেকশনও তো তাই। ক্লিয়ার? ওখান দিয়েই তো গেছে, তার মানে ইমাজিনারি সারফেসটার এরিয়াই হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন, ঠিক আছে? তাহলে যেটা খুশি বলতে পারিস। ওকে ক্লিয়ার? তাহলে এর মধ্যে যে এই বডিটার মধ্যে যে সারফেস ফোর্সটা অ্যাপিয়ার করেছে সেই ফোর্সটা কত? এফ, আর এরিয়া অফ ক্রস সেকশন কত? এ, ঠিক আছে? তাহলে the ratio of this force F to the surface area A or area of cross section A is called stress, ঠিক আছে? is called stress, P. Clear? P is equals to F by A. Okay, the ratio of the force F by the area of cross section, ঠিক আছে? মানে the ratio of the force F to the area of cross section of the body. বলে বল না এফ নেট হ্যাঁ, এফ নেট না শুধু ভেতরে এখানে অবভিয়াসলি ভেতরের এফটা এফ নেট কি করে, তোর এফ নেট মানে কি, এটা তো ব্যালেন্স ফোর্সের আন্ডারে আছে বডিটা, ঠিক আছে? তার মানে নেট ফোর্সের উপর কত? জিরো। ক্লিয়ার? এইবার তোর মনে হতে পারে যে স্যার এই সারফেসটার মধ্যে দিয়ে তো এফ ফোর্স কাজ করছে, মানে আপনি দেখিয়েছেন এইদিকে এফ ফোর্স এইদিকে এফ ফোর্স, তাহলে সারফেসটার মধ্যে দিয়ে নেট ফোর্স তো জিরো, তোর এরকম একটা মনে হচ্ছে, তাই তো? ক্লিয়ার? এরকম মনে হচ্ছে, কিন্তু একদমই ভুল মনে হচ্ছে। তার কারণ কি, এই এফ ফোর্সটা কার উপর পড়ছে? এই রাইট সাইডেরটার উপর, আর এই এফ ফোর্সটা কার উপর পড়ছে? লেফট সাইডের ব্লকটার উপর, তাই তো? ক্লিয়ার? তাহলে কি দুটো সেম অবজেক্টের উপর পড়ছে? সেম অবজেক্টের উপর না পড়লে তুই নেট করবি কি করে? ক্লিয়ার? বোঝা গেল? তাই জন্য আমরা বলি the force F is acting through the imaginary across the imaginary surface, ঠিক আছে? যে সারফেসটা আমি বডির মধ্যে দিয়ে ইমাজিন করেছি তার মধ্যে দিয়ে যে সারফেস ফোর্সটা কাজ করছে সেটা কি F। ওকে ক্লিয়ার? তাহলে সেই ফোর্সটা টু দা এরিয়া অফ ক্রস সেকশন যদি আমি রেশিও করি, I will get the stress, ঠিক আছে? The stress applied on the body, I will call this the stress P is being applied on the body, ঠিক আছে? ক্লিয়ার? তুই বলতে পারিস যে স্যার তাহলে তো আমি এটাকে এটাও বলতে পারি the ratio of the force F, which is the ratio of the balance force F, which is under which the body is subjected to, ঠিক আছে?
and the area of cross section বলতেই পারিস, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, একদম ঠিক। কিন্তু এই যে ফোর্সটা বাইরে থেকে আমি দিয়েছি এফ, নিউটনস অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, তার জন্যই তো ভেতরে এফ ফোর্সটা তৈরি হয়েছে। ক্লিয়ার? ওকে, সেই জন্য আমরা ডেফিনেশনের মধ্যে ভেতরে ইন্টার বডির ভেতরে যে ফোর্সটা তৈরি হয়েছে সেটা বাই এ বলি। ক্লিয়ার? ওকে, এরা নিউমেরিক্যালি ইকুয়াল। এই এফ ফোর্সটার এই এফ ফোর্সটা নিউমেরিক্যালি ইকুয়াল, তারা নিউমেরিক্যালি ইকুয়াল, কোনো প্রবলেম নেই। কিন্তু অরিজিনেট করেছে আলাদা আলাদা কারণে। এই বাইরের এফ ফোর্সটা কে দিয়েছে? এক্সটার্নাল এজেন্ট। ক্লিয়ার? আর ভেতরের এফ ফোর্সটা কেন জেনারেট করেছে? ডিউ টু ডিফরমেশন। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? শিওর? ওকে, এবারে হচ্ছে তাহলে স্ট্রেস কি বলে ফেলেছি। ওকে, এবারে আমরা আসবো হচ্ছে স্ট্রেন। স্ট্রেস বলে ফেলেছি, নাও উইল কাম টু স্ট্রেন। How strain is defined? Clear? Okay, strain কি করে ডিফাইন করা হয় ভালো করে দেখ। স্ট্রেন এইভাবে ডিফাইন করা হয়, ডিফরমেশন অফ আ কোয়ান্টিটি। আচ্ছা, স্ট্রেন কে এইভাবে লিখি এক কথায়, রিলেটিভ ডিফরমেশন। কি বলা হয়? রিলেটিভ ডিফরমেশন। ক্লিয়ার? ওকে, the relative deformation undergone by an elemental portion of the body subjected to a stress. ক্লিয়ার? স্ট্রেসের জন্য, হ্যাঁ বুঝলাম। বলছি, রিলেটিভ ডিফরমেশন কথাটার মানে কি? রিলেটিভ ডিফরমেশন মানে ডিফরমেশন অফ আ কোয়ান্টিটি এটা তুমি আগে বললে না। by original quantity. ঠিক আছে? ক্লিয়ার? দেখ জিনিসটা কি রকম, ডিফরমেশন অফ আ কোয়ান্টিটি বাই অরিজিনাল কোয়ান্টিটি। জিনিসটা কি রকম একবার দেখা যাক। বুঝলাম এই স্ট্রেসটা। আচ্ছা দেখ, জিনিসটা হচ্ছে স্ট্রেন অনেক ধরনের হতে পারে। देयर আর ডিফারেন্ট টাইপস অফ স্ট্রেন। ঠিক আছে? একটা টাইপ হতে পারে লংগিটিউডিনাল স্ট্রেন। লংগিটিউডিনাল স্ট্রেন মানে, লংগিটিউডিনাল কথাটা হচ্ছে, লংগিটিউডিনাল কথাটার মানে জানিস না? না। লংগিটিউডিনাল মানে রিলেটেড টু লেন্থ। ঠিক আছে? ক্লিয়ার? লংগিটিউডিনাল মিন্স রিলেটেড টু লেন্থ। হ্যাঁ, লংগিটিউডিনাল মানে রিলেটেড টু লেন্থ। ওকে, তার মানে লংগিটিউডিনাল স্ট্রেন মানে কি? আ স্ট্রেন রিলেটেড টু লেন্থ। তাহলে সেক্ষেত্রে স্ট্রেনকে কি করে ডিফাইন করবি? স্ট্রেন তখন কি রকম ভাবে লিখবি দেখ, লংগিটিউডিনাল স্ট্রেন E ইকুয়ালস টু কিভাবে লেখা হয়? স্ট্রেনের ডেফিনেশন কি? ডিফরমেশন অফ আ কোয়ান্টিটি বাই অরিজিনাল কোয়ান্টিটি। ঠিক আছে? তাহলে ডিফরমেশন, তাহলে এখানে লেন্থের রেসপেক্টে বলতে হবে, তাই তো? তাহলে কি বলবো? চেঞ্জ ইন লেন্থ, বল চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। বুঝতে পারলি? ক্লিয়ার? ডিফরমেশন অফ আ কোয়ান্টিটি মানে ডিফরমেশন অফ আ লেন্থ ইজ দ্য চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। বোঝা গেল? ক্লিয়ার? ভলিউম স্ট্রেন কে কি করে ডিফাইন করবি দেখ, ভলিউম স্ট্রেন তাকে কিভাবে ডিফাইন করে? গামা ইকুয়ালস টু চেঞ্জ ইন ভলিউম বাই অরিজিনাল ভলিউম। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে ইলাস্টিসিটি কি করে, একটা ইলাস্টিক প্রপার্টি কেন গেইন করে একটা বডি বুঝতে পারলি? ক্লিয়ার? স্ট্রেস আর স্ট্রেন কি সেটা বুঝতে পারলি? ওকে, বোঝা গেছে তো? ক্লিয়ার? তাহলে স্ট্রেসটা কি শান্তম? F বাই A, তাই তো? সেটাকে কিভাবে ডিফাইন করে? দ্য রেশিও। হ্যাঁ হ্যাঁ বল, কোনটা? স্ট্রেসে ওই যে দ্য রেশিও অফ দ্য, হ্যাঁ মানে দ্য রেশিও অফ দ্য ফোর্স ইভলভড উইদিন দ্য বডি টু দ্য এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য বডি। ঠিক আছে? ক্লিয়ার? ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য স্ট্রেস ইভলভড ইন আ বডি। বোঝা গেল? ক্লিয়ার? ওকে, এবার যদি তোকে আমি একটা ছোট্ট কোশ্চেন করি, দেখ এই অবধি বোঝা গেল কিনা? ওকে, এবার যদি তোকে আমি একটা ছোট্ট কোশ্চেন করি যে বল স্ট্রেস আর স্ট্রেন এর মধ্যে which is more fundamental? স্ট্রেন or স্ট্রেস?
which is more fundamental ফান্ডামেন্টাল মানে কোনটা আগে হয়? কি হবে অ্যানসার? আগে তো ফোর্স হবে মানে স্ট্রেস হবে তো স্ট্রেস আগে স্ট্রেন পরে, তাই তো বলছিস? হ্যাঁ। ক্লিয়ার? কারণ আগে ফোর্স ক্রস সেকশনের কি বলছিস? আগে স্ট্রেন কেন? কারণ যতক্ষণ না চেঞ্জ না হচ্ছে ততক্ষণ ফোর্স বেরিয়ে হবে মানে কোন ফোর্সটা হবে না? মানে এই যে স্ট্রেসের পি করে যে এরিয়া অফ দা ফোর্স যেটা বলছে যতক্ষণ চেঞ্জ না হচ্ছে ততক্ষণ কোনটা চেঞ্জ হচ্ছে না বল একটু? সেটা চেঞ্জিং লেন্থ বা চেঞ্জিং ভলিউম যেটাই হোক ডিফরমেশনটা যতক্ষণ চেঞ্জ না হচ্ছে ততক্ষণ ফোর্সটা ডিফরমেশনটা না হলে স্ট্রেসটা হবে না, কেন হবে না? বল, ঠিকই বলছিস, একটু বল। তা এখানে স্ট্রেস তো ফোর্স বাই এরিয়া তা ডিফরমেশন না হলে তো এরিয়াটাই তো পাবে না ফোর্স এরিয়া কেন পাবে না? এরিয়া অফ ক্রস সেকশন তো সব সময় আছে। বল, তো ঠিকই বলছিস, আরেকটু বল। ডিফরমেশন না হলে মলিকিউলটা এক্স্যাক্টলি, ভেরি গুড, ভেরি গুড, দ্যাটস হোয়াট দ্য পয়েন্ট ইজ। ঠিক আছে, স্ট্রেন ইজ মোর ফান্ডামেন্টাল দ্যান স্ট্রেস। কেন? স্ট্রেন মানে কি? ডিফরমেশন। যদি ডিফরমেশন না হয় তাহলে মলিকিউলস গুলোর রিলেটিভ ডিসপ্লেসমেন্ট হবে না, আর মলিকিউলস গুলোর রিলেটিভ ডিসপ্লেসমেন্ট না হলে স্ট্রেস জেনারেট করবে না। ক্লিয়ার? মানে মলিকুলার ফোর্সটা তৈরি হবে না উইদিন দা বডি। ঠিক আছে, তাহলে প্রথমে স্ট্রেন হয় মানে ডিফরমেশন হয়, সেটাই ফান্ডামেন্টাল। তারপরে কি হয়? মলিকিউল গুলোর রিলেটিভ ডিসপ্লেসমেন্ট হয়, তাদের মধ্যে মলিকুলার ফোর্স জেনারেট করে, সেই মলিকুলার ফোর্স পার ইউনিট এরিয়া তাকে বলা হয় স্ট্রেস। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে স্ট্রেন মোর ফান্ডামেন্টাল দ্যান স্ট্রেস। ক্লিয়ার? বোঝা গেল? ঠিক আছে তো? ওকে, এবারে আমরা আসি হচ্ছে নেক্সট পার্টে। ওকে, সেটা হচ্ছে স্ট্রেস স্ট্রেন কার্ভ। মুসলাম? না স্যার ডান এটা লিখেছি তো লিখে তো লিখে হ্যাঁ, না বলে সব তোর মাস্টার কি দিচ্ছি এখনো কাজ নেই সব তো দিয়ে করো কিন্তু নাচানাচি করো আরে আমার তো এমনি করোনা পজিটিভ তাই জন্য এটা করি স্ট্রেস স্ট্রেন কার্ভ। ঠিক আছে, স্যার কি করোনা দেবো জানেন দেখ আরে ওই যে মোর ফান্ডামেন্টাল আমরা স্ট্রেস ভার্সেস স্ট্রেন একটা কার্ভ ড্র করতে চাই। ঠিক আছে, ক্লিয়ার? যেটা খুব ওয়াইডলি ইউজড হয় মেকানিক্যাল ইন্ডাস্ট্রিতে। ঠিক আছে, মেকানিক্যাল ইন্ডাস্ট্রিতে একটা মেশিন থাকে, সেটাকে বলে টিটিএম, টেনসাইল টেস্টিং মেশিন। ঠিক আছে, কি বলা হয়? টেনসাইল টেস্টিং মেশিন। ঠিক আছে, এই টেনসাইল টেস্টিং মেশিনের আন্ডারে একটা যে মেটেরিয়ালটা স্ট্রেস স্ট্রেন কার্ভ আমি দেখতে চাইছি, ক্লিয়ার, সেই মেশিনের আন্ডারে সেই একটা ওই মেটেরিয়ালের একটা রডকে রাখা হয়। ক্লিয়ার? তার মধ্যে কি করা হয়? একটা একটু করে কি করা হয়? স্ট্রেন ইন্ট্রোডিউস করা হয়। ঠিক আছে, আর স্ট্রেন ইন্ট্রোডিউস করার সাথে সাথে কি করা হয়? স্ট্রেসটাকে মেজার করা হয়। ঠিক আছে, স্ট্রেস কি করে মেজার করা হয়? অবভিয়াসলি ওই মেশিনটা ওই মেটেরিয়াল বা রডটার আন্ডার মধ্যে কি লোড একটা চাপিয়ে দেওয়া হয়। ঠিক আছে, সেই লোডটা থেকেই কি স্ট্রেস কত জেনারেট করে চলবে তো সেটা ক্যালকুলেট করা যায়। ঠিক আছে, আর স্ট্রেন কত হয় সেটা মেজার করা যায়। ঠিক আছে, বোঝা গেল কোয়ান্টিটিটা? তাহলে স্ট্রেস আর স্ট্রেন যদি দুটোই মেজার করা যায় সেটাকে একটা গ্রাফে আমি প্লট করতে পারি। ক্লিয়ার? ওকে, এই গ্রাফে প্লট করাটার নামই হচ্ছে স্ট্রেস স্ট্রেন কার্ভ। ঠিক আছে, আমরা মেকানিক্যাল ইন্ডাস্ট্রিতে কি করি? যে কোনো একটা বডি ইলাস্টিক প্রপার্টি বোঝার জন্য যে কোনো একটা বডি স্ট্রেস স্ট্রেন কার্ভটাকে খুব ইম্পর্টেন্টলি আমাদের স্টাডি করতে হয়। ঠিক আছে, এবার ফর মোস্ট অফ দ্য মেটেরিয়াল, সব মেটেরিয়াল আমি বলছি না, আরো অনেক জটিল কেস আছে, সেগুলোর মধ্যে আমি যাচ্ছি না। সিম্পল কেসে ফর মোস্ট অফ দ্য মেটেরিয়াল যে স্ট্রেস স্ট্রেন কার্ভটা ফলো করে সেটা আমি ড্র করার চেষ্টা করছি। ক্লিয়ার? ওকে, দেখ সেটা কি রকম হয়। ঠিক আছে, ভালো করে দেখ, এই পয়েন্টটার নাম দে ও, এটাকে নাম দে এ, এটা বি, এটাকে দে সি। ঠিক আছে, এটা ডি। এটার নাম দে হচ্ছে ই। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এটা হচ্ছে স্ট্রেস স্ট্রেন কার্ভটা। ভালো করে এবার দেখ, ভালো করে
বোঝার চেষ্টা কর। সেটা হচ্ছে ফার্স্টে দেখ আমরা কি করেছি, এইদিকে এক্স অ্যাক্সিস এর দিকে স্ট্রেন প্লট করেছি আর ওয়াই অ্যাক্সিস এর দিকে স্ট্রেস প্লট করেছি, হ্যাঁ কি না? ঠিক আছে, ওয়াই এক্স অ্যাক্সিস এর স্ট্রেন, ওয়াই অ্যাক্সিস এর স্ট্রেস, ঠিক আছে। এবার ফার্স্ট অফ অল কি হয়েছে দেখ, ও টু এ, এই ও থেকে এ পর্যন্ত কি হয়েছে, স্ট্রেস ভার্সেস স্ট্রেন কার্ভটা কি একটা স্ট্রেট লাইন, ক্লিয়ার? তার মানে ও থেকে এ পর্যন্ত আমি কি বলতে পারি, ও থেকে এ পর্যন্ত স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, হ্যাঁ কি না? ওকে, স্ট্রেস যদি স্ট্রেনের প্রপোর্শনাল হয় তাহলে কি হবে, কার্ভটা কি হবে, স্ট্রেট লাইন হবে, ক্লিয়ার? লিনিয়ার হবে কারণ একই রেটে বাড়ছে, ক্লিয়ার? এই জায়গাটুকুকে বলা হয় হচ্ছে ইলাস্টিক লিমিট, কি বলা হয়, ইলাস্টিক লিমিট, ক্লিয়ার? এটাকে বলা হয়, এই ও এ পার্টটুকুকে বলা হয় ইলাস্টিক লিমিট, ঠিক আছে? রাদার এ পয়েন্টটাকে বলা হয়, এ পয়েন্টটাকে কি বলা হয়, ইলাস্টিক লিমিট। এই এ পয়েন্ট পর্যন্ত কি ইলাস্টিক লিমিট, বোঝা গেছে, ক্লিয়ার? ওকে, এইবার দেখ বিয়ন্ড পয়েন্ট এ কি হচ্ছে ভালো করে দেখ। তাহলে ও থেকে এ পর্যন্ত কি বললাম, ভালো করে এই জায়গাটা বুঝবি, আমি বারবার করে বলছি। ও থেকে এ পর্যন্ত আমি কি বললাম, স্ট্রেনের সাথে সাথে স্ট্রেস বাড়ছে, অথবা উল্টোটা বল, স্ট্রেসের সাথে সাথে স্ট্রেন বাড়ছে, ঠিক আছে? লিনিয়ারলি, মানে দে আর প্রপোর্শনাল, ঠিক আছে? এ পয়েন্ট পর্যন্ত এটা হয়, ঠিক আছে? এবার এ পয়েন্ট থেকে তুই যদি আবার স্ট্রেসকে কমাতে শুরু করিস তাহলে দেখবি স্ট্রেনও কি হবে, ইকুইভ্যালেন্টলি কমবে, ঠিক আছে? ঠিক আছে, প্রপোর্শনালি স্ট্রেনও কমবে, ওকে? কমতে কমতে আবার কি কোথায় তুই ফিরে যেতে পারবি, ও পয়েন্টে, ঠিক আছে? মানে যেখানে স্ট্রেসও জিরো স্ট্রেনও জিরো, ঠিক আছে? তার মানে এর ঘটনাটা মানে কি, ও থেকে এ পর্যন্ত কি হয়, ও থেকে এ পর্যন্ত তুই যদি স্ট্রেস দিস তাহলে সার্টেন অ্যামাউন্ট অফ স্ট্রেন ইন্ট্রোডিউসড হয়, আবার যদি তুই স্ট্রেসটাকে পুরো রিমুভ করে দিস, এক্সটার্নাল ফোর্সটাকে রিমুভ করে দিস ওখান থেকে, তাহলে কি হয়ে যায়, আবার স্ট্রেনটা কি হয়ে যায়, রিমুভড হয়ে যায়, ঠিক আছে? ক্লিয়ার? তার মানে the body completely regain its shape, বোঝা গেল, ক্লিয়ার? তার মানে বডিটার ইলাস্টিক প্রপার্টিটা কি থাকে, একদম আনঅল্টার্ড থাকে এই ও এ রিজিয়নে, হ্যাঁ কি না? ঠিক আছে, ইলাস্টিক, হ্যাঁ এটা বুঝলাম না, এক্স্যাক্টলি, এটা হুকস ল, উইল কাম টু দ্যাট, ঠিক আছে? তার মানে ইলাস্টিক প্রপার্টিটা কি থাকে, আনঅল্টার্ড থাকে এই ও এ রিজিয়নে, ঠিক আছে? এই এ পয়েন্টটাকে কি বলা হয়, ইলাস্টিক লিমিট, হ্যাঁ বোঝা গেল, ক্লিয়ার? এবার বিয়ন্ড দা পয়েন্টে কি হয় আমরা দেখব, ঠিক আছে? বিয়ন্ড দা পয়েন্টে আমরা কি দেখতে পাচ্ছি, এখানেও কি স্ট্রেন বাড়ছে স্ট্রেসের সাথে সাথে, ক্লিয়ার? অল্প স্ট্রেস বাড়লে কি স্ট্রেন অনেকটা বাড়ছে, হ্যাঁ কি না? ক্লিয়ার? অল্প স্ট্রেস এইটুকু এখান থেকে এইটুকু বেড়েছে, আর স্ট্রেন দেখ এখান থেকে এতটা বেড়ে গেছে, ঠিক আছে? ক্লিয়ার? তার মানে এর এ পয়েন্টের পরে কি হয়েছে, অল্প স্ট্রেস বাড়ালেই কি হয়ে যাচ্ছে, স্ট্রেন অনেকটা বেড়ে যাচ্ছে, ক্লিয়ার? ওকে, বুঝতে পারলাম? উল্টো করে বল, হ্যাঁ এটা উল্টো করে বল, হ্যাঁ, উল্টো স্ট্রেন অনেকটা বাড়ালে স্ট্রেস অনেক কম বাড়ছে, মানে অল্প সামান্য একটু স্ট্রেস বাড়ানোর জন্য স্ট্রেন অনেকটা বাড়ছে, মানে তুই যদি অল্প একটু টানিস অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, ক্লিয়ার? ওকে, এইটা হচ্ছে এই রিজিয়নটা, এবি রিজিয়নটাতে হচ্ছে, ক্লিয়ার? বাট দ্য মোস্ট অ্যাস্টনিশিং প্রপার্টি ইজ দ্যাট তুই যদি এই বি পয়েন্টের কাছাকাছি পৌঁছে এবারে স্ট্রেসকে জিরো করার চেষ্টা করিস তাহলে কি হবে, তো তখন তুই দেখবি এই প্রপার এই যে মেটেরিয়ালটা আর এই বি এ ও এই কার্ভটাকে ফলো করে ব্যাকওয়ার্ড রিজিয়নে আসছে না, এখান থেকে ও থেকে এতে উঠেছিলি, আবার এ থেকে ব্যাক করে ওতে চলে এসেছিলি, তো মানে স্ট্রেস জিরো হয়ে গেলে স্ট্রেন জিরো। কিন্তু বি থেকে তুই যদি চেষ্টা করিস যে স্ট্রেসকে এবার আস্তে আস্তে কমিয়ে দি, তুই দেখবি পাথটা রিট্রেস করছে না, পাথটা পেছনের দিকে রিট্রেস করছে না বি এ ও পাথে, ঠিক আছে? তখন তুই দেখবি পাথটা রিট্রেস করছে বি ই পাথে, ঠিক আছে? তার মানে এই বি পয়েন্টের কাছাকাছি পৌঁছানোর পরে কি হবে, তুই যদি আস্তে আস্তে স্ট্রেসকে কমাতে শুরু করিস, মানে স্ট্রেসটা কমিয়ে জিরো করে দিতে চেষ্টা করিস, এক্সটার্নাল এজেন্ট যদি তার ফোর্স উইথড্র করে নেয়, তখন দেখবি স্টিল যদি সম্পূর্ণ এক্সটার্নাল এজেন্ট স্ট্রেসটাকে উইথড্র করে নেয় তা সত্ত্বেও a certain amount of strain is there, ক্লিয়ার? এটা কি জিরো হয়েছে, স্ট্রেনটা কি জিরো হয়েছে, স্ট্রেন কিন্তু জিরো হয়নি, ও ই স্ট্রেন রয়ে গেছে, বাট স্ট্রেস কি হয়েছে, জিরো,
ক্লিয়ার? তার মানে স্ট্রেস 0 করার পরেও স্ট্রেন 0 হয়নি, তার মানে কি a certain amount of deformation is there, a certain amount of deformation is there, তাই তো? তার মানে একটা পার্মানেন্ট ডিফরমেশন বডিটার মধ্যে হয়ে গেছে, মানে এখন ওটা একটু ছড়িয়ে ক্লিয়ার? ওকে, তার মানে এখন ওই স্ট্রেস 0 করে দিলেও কি হবে, ওর মধ্যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ডিফরমেশন থেকেই যাবে, ক্লিয়ার? এটাকেই বলে পার্মানেন্ট ডিফরমেশন, ক্লিয়ার? ওকে, কি বলে? পার্মানেন্ট ডিফরমেশন অর ইটস কল্ড পার্মানেন্ট সেট। কি বলে? পার্মানেন্ট সেট। বোঝা গেল? দিস কল পার্মানেন্ট সেট, ক্লিয়ার? পার্মানেন্ট একটা ডিফরমেশন থেকেই যাবে, ওকে? তার মানে এখান থেকেই তুই কি বুঝতে পারছিস? দেখ, দ্য সিগনিফিকেন্স অফ ইলাস্টিক লিমিট, বডিটা ইলাস্টিক লিমিট ওভারকাম করে গেছে বলেই কি ওর ইলাস্টিক প্রপার্টিটা কি অল্টার করে গেছে, অল্টার করে গেছে বলেই ওর মধ্যে একটা পার্মানেন্ট সেট বা পার্মানেন্ট ডিফরমেশন থেকে যাচ্ছে, ক্লিয়ার? ওকে, কিছুতেই আর স্ট্রেনটা কমপ্লিটলি রিমুভ হচ্ছে না, ক্লিয়ার? এবার কি বোঝা গেল? ওকে, এবার নাও কাম টু দিস পয়েন্ট বি। ভালো করে বি পয়েন্টটা একবার আসার চেষ্টা কর। দেখ, বি পয়েন্টটা ওভারকাম করার পরে কি হচ্ছে, খুব ভালো করে দেখ। বি পয়েন্টটা ওভারকাম করার পরে দেখ এই কার্ভটা কি রকম হয়ে গেছে, প্রায় এক্স অ্যাক্সিসের প্যারালাল, প্রায়, ঠিক আছে? ক্লিয়ার? তার মানেটা কি, খুব সামান্য এই বি পয়েন্টে, এখান থেকে ভালো করে দেখার চেষ্টা কর বোঝার, এই বি পয়েন্টে স্ট্রেসের যা ভ্যালু, এখানে একটা পয়েন্ট নে, সেই পয়েন্টে স্ট্রেসের ভ্যালু কি প্রায় সেম না, প্রায় সেম না? হ্যাঁ, এই দেখ এইটুকু অল্টার করেছে, প্রায় সেম স্ট্রেসের ভ্যালু, ঠিক আছে? বাট স্ট্রেনের ভ্যালু কি হয়েছে, এখান থেকে ছিল এখানে চলে গেছে, মানে স্ট্রেন আরো বাড়ছে। ক্লিয়ার? ওকে, এই বি পয়েন্টের পরে কি হয়েছে, বি পয়েন্টের পরে প্রায় তুই কোনো স্ট্রেস দিচ্ছিসই না, প্র্যাকটিক্যালি देयर इज নো স্ট্রেস গিভেন, নো এক্সট্রা স্ট্রেস গিভেন, প্র্যাকটিক্যালি খুব সামান্য এক্সট্রা স্ট্রেস দিচ্ছিস, তার জন্যই হিউজ অ্যামাউন্ট অফ স্ট্রেন তৈরি হয়ে যাচ্ছে, মানে কোন রকমে আরো এক্সট্রা স্ট্রেস ইন্ট্রোডিউস করতে না করতে বিশাল স্ট্রেন হয়ে যাচ্ছে, ক্লিয়ার? বিয়ন্ড দা বি পয়েন্ট, বোঝা গেল? এই বি পয়েন্টটাকে বলা হয় হচ্ছে ইল্ড পয়েন্ট, বি পয়েন্টটাকে কি বলা হয়, ইল্ড পয়েন্ট। দেখ বোঝাতে পারলাম কি? ইল্ড মানে কি জানো? ইল্ড মানে সামথিং ইল্ডিং, রেজাল্ট করা, ঠিক আছে? বিটাকে বলা হয় ইল্ড পয়েন্ট, বোঝা গেল? ওকে, আচ্ছা, এবার নাও কাম টু দিস পয়েন্ট সি। ওকে, এই সি পয়েন্ট পর্যন্ত কি হয়েছিল ভালো করে দেখ, এবারে সি পয়েন্টটায় আসছি আমি। ওকে, সি পয়েন্ট পর্যন্ত কি হয়েছিল সৌভিক, ভালো করে একবার দেখার চেষ্টা কর। একটা স্ট্রেস হলো না দেখ, ধর তোর কাছে একটা ওয়্যার আছে, একটা ওয়্যার, এই ওয়্যারটার কি থাকে, এই ওয়্যারটার কি একটা রেডিয়াস থাকে তো, আর একটা লেন্থ থাকে। এবার তুই আমার কমন সেন্স থেকে বল, লেন্থ বাড়ালে কি হয়, রেডিয়াসটা কমে যায় না? তাই তো হওয়ার কথা, বিকজ ভলিউম শুড বি কনস্ট্যান্ট, রাইট? ক্লিয়ার? কিন্তু দেখা গেছে এই লেন্থটা বাড়ালে রেডিয়াসটা কমে ঠিকই, বাট অনেক কম রেটে কমে, ঠিক আছে? ওকে, লেন্থ বাড়ালে রেডিয়াসটা তো কমতে বাধ্য, কিন্তু রেডিয়াসটা কি অনেক কম কমছে, ঠিক আছে? আপ টু পয়েন্ট সি, ঠিক আছে? ওকে, তাহলে সি পয়েন্ট পর্যন্ত কি হচ্ছে, সি পয়েন্ট পর্যন্ত তুই যদি স্ট্রেস বাড়িয়ে যাস, স্ট্রেন অনেক অনেক বেড়ে গেছে, কিন্তু স্টিল দ্য স্ট্রেন ইন দ্য রেডিয়াস ইজ স্মল, ক্লিয়ার? ওকে, এই রেডিয়াসের দিকটাকে বলে ল্যাটারাল ডিফরমেশন। কি বলে? ল্যাটারাল ডিফরমেশন। মানে লংগিচুডিনাল ডিফরমেশন মানে কি, লংগিচুড মানে লেন্থ, তাহলে লেন্থের দিকে ডিফরমেশন লংগিচুডিনাল, আর লেন্থের পারপেন্ডিকুলারটাকে কি বলে, ল্যাটারাল, ঠিক আছে? তাই রেডিয়াসের দিকে ডিফরমেশনটাকে বলে ল্যাটারাল ডিফরমেশন। ওকে, বাংলায় বলে একটা অনুদৈর্ঘ্য লংগিচুডিনাল, আর ল্যাটারালটাকে বলে পার্শ্বীয়, বোঝা গেল? ক্লিয়ার? তাহলে লংগিচুডিনাল ডিফরমেশন আর ল্যাটারাল ডিফরমেশন, বোঝা গেল? ওকে, তাহলে সি পয়েন্ট পর্যন্ত কি হয়েছে সৌভিক, lateral deformation is much less. Up to point C কি হয়েছে, lateral deformation is much less, could be ignored, it is so small that it could be ignored, বোঝা গেল? ক্লিয়ার? ওকে,
এই সি পয়েন্টটাকে বলা হয় ইউটিএস, আপার টেনসাইল স্ট্রেস। সি পয়েন্টটাকে বলা হয় ইউটিএস। আপার টেনসাইল স্ট্রেস। ঠিক আছে, ক্লিয়ার? তা সৌমিক পাল Yes, sir. বল কি হয়েছে? ইউটিএস অবধি কি হয়? আপার টেনসাইল স্ট্রেস অবধি Stress বাড়ে, I mean, stress কমে যায়। না মারবো ধরে। ইউটিএস পর্যন্ত কি হয়? স্ট্রেন হয়, লংগিটিউডিনাল স্ট্রেন ম্যাক্সিমাইজড হলেও ল্যাটারাল স্ট্রেন এত কম হয় দ্যাট ইট কুড বি ইগনোরড। বোঝা গেল? ক্লিয়ার? এইটা হচ্ছে সি পয়েন্ট অবধি হচ্ছে ইউটিএস, আপার টেনসাইল স্ট্রেস। ওকে, আফটার ইউ ওভারকাম সি, সি পয়েন্টটাকে ওভারকাম করার পরে কি হয়? দেখা যায় না, এখনো ছেড়েনি, দেখা যায় কি হয়? সঙ্গে সঙ্গে আপার টেনসাইল স্ট্রেসটা যেই ওভারকাম করে সঙ্গে সঙ্গে দেখা যায় ল্যাটারাল স্ট্রেনটা র্যাপিডলি বাড়তে শুরু করে। ক্লিয়ার? তার মানে সি পয়েন্টের পরে, সি পয়েন্টের পরে লেন্থ বাড়লে রেডিয়াস হু করে কমে যেতে থাকে, অ্যাব্রাপ্টলি কমে যেতে থাকে। ঠিক আছে, সেই জন্য এই পোরশনটাকে, এই সিডি পোরশনটাকে বলা হয় নেকিং। কি বলে? নেকিং। এটাকে বলে নেকিং। দেখ, বুঝতে পারলি? ক্লিয়ার? ওকে, সো দ্য ন্যারোইং, the phenomenon of narrowing is called necking. Fine. Okay, okay, the narrowing of the wear with the increase of length is called necking. Okay, and the narrowing is very abrupt. বোঝা গেল? Clear? But and after that when you reach D, পয়েন্ট ডি তে যখন তুই যাস তখন কি হয়? পয়েন্ট ডি তে যাওয়ার পর the wear gets disconnected from its thinnest place. যে জায়গায় সবচেয়ে ন্যারো হয়ে যাবে, ন্যারো হতে হতে কি হবে? একটা সময় রেডিয়াস 0 হয়ে ছিঁড়ে যাবে। ওকে, it gets disconnected from the original wear. ক্লিয়ার? ওকে, তাই জন্য এই ডি পয়েন্টে গিয়ে কি হলো? ও ডিসকানেক্টেড হয়ে গেল। ওকে, তাই এইখানে গিয়ে যেটা হয় সেটাকে বলে ব্রেকিং স্ট্রেস। কি বলে? ব্রেকিং স্ট্রেস। ক্লিয়ার? তাহলে ডিটা হচ্ছে ব্রেকিং স্ট্রেস। অনেকে এই আপার টেনসাইল স্ট্রেসটাকেও ব্রেকিং স্ট্রেস বলে। ঠিক আছে, অনেক টেক্সট বুকে বা অনেক কিছুতে আপার টেনসাইল স্ট্রেস সিটাকেও অনেকে ব্রেকিং স্ট্রেস বলে থাকে। ঠিক আছে, ওকে, সেটার ব্যাপারে যদি আমাকে জিজ্ঞাসা করি আমি বলবো ফলো ইওর টেক্সট বুক অ্যাজ ইওর স্কুল সাজেস্টেড। ওকে, ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এটা হচ্ছে ব্রেকিং স্ট্রেস। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য স্ট্রেস স্ট্রেন কার্ভ। আবার একটা কথা মনে করিয়ে দিচ্ছি, মোস্ট অফ দ্য মেটেরিয়ালস ফলো দিস কার্ভ বাট নট অল। ঠিক আছে, সমস্ত মেটেরিয়াল কিন্তু এই কার্ভটা ফলো করবে তার মানে নেই। This is the simplest one. There are other materials which are complex materials, তারা অনেক কমপ্লেক্স কার্ভ ফলো করে। অনেক সময় একটা ওয়েভি প্যাটার্ন আছে এই স্ট্রেস স্ট্রেন কার্ভে, সেটাকে ব্রিটলনেস বলে, গ্লাস যেটা দেখায়। ঠিক আছে, আবার মানে ব্রিটলনেস মানে ভঙ্গুর, যেটাকে ভঙ্গুরতা বলে ইতে তোর বাংলা, ওটা দেখায় গ্লাস। আবার অনেক সময় there are upper tensile stress and lower tensile stress। ঠিক আছে, অনেক সময় দেখা যায় এরকমও হয়, এরকমও মেটেরিয়াল আছে যেখানে দেখা যায় যে একটা সময় কি স্ট্রেস বাড়ালে স্ট্রেন কমে যাচ্ছে। ঠিক আছে, আফটার দ্য ইলাস্টিক লিমিট। এই জাতীয় অনেক কমপ্লেক্স ঘটনা ঘটতে পারে বিভিন্ন মেটেরিয়ালের ক্ষেত্রে, বাট মোস্ট অফ দ্য মেটেরিয়ালস ফলো দিস সিম্পল কার্ভ। ওকে, ওকে, গো অন। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, হ্যাঁ কি বলছিস? পড়াটাই মিথ্যা। কেন? এই যে এত কিছু। সৌভিক হ্যাঁ স্যার। পাল, বুঝলাম। ওকে, শুড আই ইরেজ? ওকে, গো অন। এবার স্যার পিডিটা এই যে ওর শুরু হবে, স্যার আজকে তো পড়াই নেই, আজকে ডেট নেই, আজকে আমি পড়বো না, আজকে গল্প করুন, আজকে ছুটি, আজকে গিটার বাজাবো, আজকে ছবি তুলবো, হ্যাঁ ভাঙবো, এই বলে গিটার ভাঙবো।
আরে একসাথে দিতে আগের দিন হাফ আজকে ফুল না গো ফটাফট পড়া 8:30টায় ছুটি দেবে তোকে তো ছুটি এখনই দিয়ে দিয়েছি আমি। না 8:30টায় ওই দেখ আমি দিয়েছি ও তাও নেবে ও না। স্যার বল তো আপনার বাড়ি দিয়ে মারবে বেশিক্ষণ পড়ালে ঠিক আছে? হ্যাঁ স্যার তৃণমূলের লোক চলে আসবে স্যার এই ঠান্ডাতে খড় থাকে না ওই খড় ছুঁড়ে মারবে স্যার মাথা আরে বলে ওরা তো চাইছে পড়ান, কি চাই ওরা তো ধর্মঘট ভাঙতে না চাইছে। আরে পার্থ দলের লোক বলছে আপনাকে মারবে আচ্ছা ঠিক আছে ওকে নাও সবাই লেটস স্টার্ট হুকস ল। ঠিক আছে দীপাঞ্জন স্যার কালো কালোটা একটু কালো কোথায় গেল এর বুক কে ছিল রবার্ট হুক is one of the most rival person in যে Newton's ওই life. বয়েল সূত্রের পাম্পটা আবিষ্কার করেছে এর ইয়ে রবার্ট হুক না ওটা বয়েস রবার্ট ও স্যার রবার্ট হুক তো বায়োতে আছে হতে পারে হ্যাঁ আচ্ছা আছে মানে ও, ও হচ্ছে গিয়ে নিউটনের সময়কারী রয়্যাল সোসাইটির ফেলো, নিউটনের সবচেয়ে বড় রাইভাল। ও রবার্ট হুকি বয়েলস ফর্মুলা কিন্তু হ্যাঁ হতে পারে আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। ওকে আই এম শিওর ও স্যার ওকে আপনি নিউটনকে আগে মেরে ফেললে ভালো হতো বাই এই তুই ভালো করে চুপ কর তো বল আপনি তাহলে নিউটনের জিনিসগুলো বলতেন আরে she wants to go now. নো আই ডোন্ট ওয়ান্ট টু গো নাও I've given you the leave. Why don't you take it? I've given you the freedom to enjoy your time. Go and enjoy. Take rest. খুলে দিয়ে দিয়েছেন Yes, of ও স্যার আপনি course. দুহাত খুলে সবাইকে ছিলেন ব্যাস তাহলে চলে যাও সবাই যাবে না। That's the problem. ও স্যার সৌমিককে মারে ফেলে Some of them loves me. না ওরে অঙ্ক বাবা হলেই কাছে না অঙ্ক কেউ হলেই ভালো কাছে আরে পার্থ অঙ্ক হলেই কাছে এরকম পুরো ফালতু এই দেখুন পার্থ will stay with me. Shobik will stay with me. ও স্যার সৌমিককে তো তাড়িয়ে দেবো আমি আরে আর পার্থ থাকবে না পার্থ শুধু মাত্র অঙ্কটা দেখে দিয়ে আর অঙ্ক করে বাড়ি বাড়ি হ্যাঁ। কোন দেখলেই হলো পাঠাবো পার্থ আর শান্ত আসলে বেরিয়ে যাবে ও মুখে বলে পার্থ। আচ্ছা ঠিক আছে ভালো করে ওকে হুকস ল। আচ্ছা তো দেখ। 10টা অবধি দেখ হুকস ল হোয়াট হুকস ল বল হুকস ল কি বলে দেখ ভালো করে কি হলো আচ্ছা হুকস ল কি বলে দেখ বাট হুকস ল ডেমনস্ট্রেট ইজ আন্ডার ইলাস্টিক লিমিট stress is proportional to strain such a simple law but a revolutionary one ঠিক আছে under elastic limit stress is proportional to strain এই under elastic limit কথাটা যে না লিখবে সে কি জিরো পাবে কেন ঠিক আছে under elastic limit is very important stress is proportional to strain ঠিক আছে ক্লিয়ার ওকে আন্ডার ইলাস্টিক লিমিট স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন আচ্ছা প্রথম কথা ইলাস্টিক লিমিট কথাটা বলতে কি বোঝাই অলরেডি আমরা তো বুঝে গেছি এ পয়েন্ট পর্যন্ত ঠিক আছে স্ট্রেস স্ট্রেন কার্ভ আমরা দেখে নিয়েছি ওকে তাহলে আন্ডার ইলাস্টিক লিমিট স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি স্ট্রেস ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট proportionality constant into strain clear okay তাহলে stress by strain এটা কি হবে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা কি একটু বলবেন আরে প্রপোর্শনাল থাকলে ইকুয়াল করতে গেলে একটা কনস্ট্যান্ট আনতে হয় না একটা কিছু এনে নিন আরে ওটা না মানে কে লিখবে হ্যাঁ আমি কে লিখছি না আমার কারণ আছে একটু পরে ভুল বুঝতে লিখে পারবে দাও এই যে ম্যাম ঠিক আছে এটা কে ওদের কথা শুনবে না কে লিখলাম না কারণ আছে একটা একটু পরে অন্য কিছু আসবে তুই বুঝতে পারবি কেন লিখলাম না তাহলে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ইনটু স্ট্রেন ঠিক আছে তাহলে স্ট্রেস বাই স্ট্রেন ইজ দ্য রেশিও এন্ড দ্যাট রেশিও ইজ দ্য প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট তাই তো স্যার পিসি সরকার নিতে হবে ও বিশেষ সরকার ঠিক আছে ক্লিয়ার এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে কি বলা হয় জানিস ইলাস্টিক মডুলি ওকে ইলাস্টিক মডুলাস ওকে ক্লিয়ার স্ট্রেস বাই স্ট্রেন এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে বলা হয় হচ্ছে ইলাস্টিক মডুলাস বাট রিমেম্বার this elastic modulus holds only within the elastic limit clear okay
Now there are different types of elastic moduli. ঠিক আছে? We have to study those elastic moduli. Clear? Okay? Different types of elastic moduli. ঠিক আছে? So after Hooke's law, as elastic modulus is introduced, we shall go into the types of elastic moduli. Okay? চলো স্টার্ট করা যাক। তাহলে এটা হুকস ল হয়ে গেল। কুকটা দিলে ভালো। Different types. Clear? দেখ ফার্স্টে দেখ প্রথম যে ইলাস্টিক মডুলিটা আমরা পড়বো সেটা হচ্ছে ইয়াংস মডুলাস। ঠিক আছে? y ওকে, প্রথম যে ইলাস্টিক মডুলাসটা আমরা পড়বো সেটা হচ্ছে ইয়াংস মডুলাস। ক্লিয়ার? আরে আগে দেখ প্রথম ইলাস্টিক মডুলাসটা হচ্ছে ইয়াংস মডুলাস। ঠিক আছে? ইজ ডিনোটেড বাই y। ওকে, ইলাস্টিক মডুলাসটা কি আমরা বলেছি স্ট্রেস বাই স্ট্রেন। ঠিক আছে? ইয়াংস মডুলাস ইজ ডিফাইন্ড বাই লংগিটিউডিনাল স্ট্রেস by longitudinal strain। ঠিক আছে? ক্লিয়ার? ওকে, তাহলে তুই একটা জিনিস চিন্তা করে দেখ, ভালো করে মাথায় ঢুকিয়ে নে, সেটা হচ্ছে আমরা কি বলেছি ডিফারেন্ট টাইপস অফ ইলাস্টিক মডুলি করব, তাই তো? ক্লিয়ার? তাহলে যখন ইলাস্টিক মডুলির ডেফিনেশন কি? দ্য রেশিও অফ স্ট্রেস টু স্ট্রেন, তাই তো? স্ট্রেস আর স্ট্রেনের রেশিওটা ইলাস্টিক মডুলি আন্ডার ইলাস্টিক লিমিট। ঠিক আছে? এবারে স্ট্রেস আর স্ট্রেনটা যখন লংগিটিউডিনাল কেসে আমি ডিসকাস করব তখনই কি হবে? তাদের রেশিওটা ইয়াংস মডুলাস। ঠিক আছে? তাহলে স্ট্রেস আর স্ট্রেনের রেশিওটা যখন লংগিটিউডিনাল কেসে আমরা এই করব ডিসকাস করব তখন কি হবে? তাদের রেশিওটাকে আমরা বলবো, সেই ইলাস্টিক মডুলাসটাকে আমরা বলবো ইয়াংস মডুলাস। ক্লিয়ার? ওকে, তাহলে লংগিটিউডিনাল স্ট্রেসের ক্ষেত্রে একটু দেখে নিই আমরা জিনিসটা। ধর একটা rigid support, huh? Young was a famous scientist, a French scientist, a very famous one। দেখ এরকম ভালো করে দেখ, একটা রিজিড সাপোর্টের সঙ্গে একটা এরকম তো রড আছে। ঠিক আছে? ক্লিয়ার? একটা ওয়েটলেস রড ভাব। ওকে, এবার কি করলি তুই? রডটাকে এখান থেকে একটা এফ ফোর্স দিবি। ঠিক আছে? ক্লিয়ার? ভালো করে দেখে নে, এফ ফোর্স দিয়ে তুই এখানে টানছিস। ক্লিয়ার? এবার এই রডটার মধ্যে যে কোনো একটা জায়গায় একটা ইমাজিনারি সারফেস ভাব, যে কোনো একটা জায়গায়, তুই এখানে এখানে যেখানে খুশি। এবার তুই বল এই ইমাজিনারি সারফেসের মধ্যে দিয়ে যে ডিফরমেশন এই মলিকুলার ফোর্স গুলো অ্যাক্ট করবে সেগুলো কি এফ। ক্লিয়ার? তার মানে তুই যদি এই ফ্রি বডি ডায়াগ্রাম ভাবিস কোনো একটা পার্টে, তাহলে সেই পার্টটাকে ধরে রাখবার জন্য কি হয়েছে? অ্যাকচুয়ালি এইদিকে একটা এফ ফোর্স কাজ করছে, তাই তো? মানে উপরের পার্টটা নিচের পার্টটাকে এফ ফোর্স দিয়ে টানছে। ক্লিয়ার? আবার নিচের পার্টটা উপরেরটাকে এফ ফোর্স দিয়ে টানছে, হোয়াটএভার। ঠিক আছে? ক্লিয়ার? এরিয়া ক্রস সেকশন অফ দ্য রড কত? এ। তাহলে তুই বল লংগিটিউডিনাল স্ট্রেস কে তুই কি দিয়ে লিখবি? বল লংগিটিউডিনাল স্ট্রেস কি হবে? এফ বাই এ, তাই তো? ক্লিয়ার? বুঝতে পারলি? ঠিক আছে? তাহলে এখানে ফোর্সটা এফ হলে এখানে ফোর্সটা কেন এফ? বুঝতে পেরেছিস তো? কারণ এই দুটো ফোর্স মিলে কি হয়েছে? এই নিচের পার্টটা ইকুইলিব্রিয়ামে রয়েছে। ক্লিয়ার? আবার তুই যদি উপরের পার্টটা ইকুইলিব্রিয়াম ভাবতে যাস তখন কি হবে? অবভিয়াসলি এই যে রিজিড সাপোর্টটা কি করছে? এটাকে এফ ফোর্স দিয়ে এদিকে টানছে। ক্লিয়ার? আর এই নিচের পার্টটা এটাকে এফ ফোর্স দিয়ে নিচে টানছে। ক্লিয়ার? ওকে, তখন এটা কি রয়েছে? ইকুইলিব্রিয়ামে রয়েছে। ক্লিয়ার? তাহলে যেই মুহূর্তে তুই এফ ফোর্স দিয়ে এটাকে টানছিস তখনই তুই এর ভেতরে দিয়ে যাওয়া যে কোনো একটা ইমাজিনারি সারফেসের অ্যাক্রসে, ইমাজিনারি সারফেসের অ্যাক্রসে তুই এফ ফোর্স গুলো পেয়ে যাবি, which are basically the deformation forces or the molecular surface forces। বোঝা গেল? তাহলে এফ ফোর্স কাজ করছে, এরিয়া অফ ক্রস সেকশন কত? এ। তাহলে লংগিটিউডিনাল স্ট্রেস বাই ডেফিনিশন কি? এফ বাই এ। ক্লিয়ার? ওকে, এবার এই যে এর এই লেন্থটা, অরিজিনাল লেন্থটা ধর ছিল হচ্ছে ক্যাপিটাল এ। কত ছিল? ক্যাপিটাল এ। ক্লিয়ার? ওকে, অরিজিনাল লেন্থটা এই অবধি ছিল। ওকে, ক্লিয়ার? তারপর এই এফ ফোর্সটা দেওয়ার জন্য, আচ্ছা ভালো করে এখানেও একটা জিনিস বলে দিই, দেখ এখানে তুই এফ ফোর্স দিয়ে টানছিস, রিজিড সাপোর্টটা কি করছে? এফ ফোর্স দিয়ে এটাকে এদিকে টানছে। ঠিক আছে? দেখ এই রডটা আন্ডার ব্যালেন্স ফোর্সেস রয়েছে এফ এন্ড এফ। তাহলে প্রথম একদম স্টার্টিং এ যে কথাটা বলেছি সেই কথাটা মিলছে। আ পার্টিকেল আন্ডার ব্যালেন্স ফোর্সেস আন্ডারগোস ডিফরমেশন। ক্লিয়ার?
তাহলে এই যেই মুহূর্তে আন্ডার ব্যালেন্স ফোর্সে রয়েছে এই রডটা, এর মধ্যে ডিফরমেশন ইন্ট্রোডিউস হয়েছে, সঙ্গে সঙ্গে এই রডটার মধ্যে কি হবে, মলিকুলার ফোর্সেস জেনারেট করবে, যেগুলো এই এফ হয়েছে। ক্লিয়ার? তার মানে উল্টো ভাবে আমি কি বলতে পারি, এর মধ্যে মলিকুলার ফোর্স গুলো ইন্ট্রোডিউসড হয়েছে মানে অবভিয়াসলি রডটা ডিফর্মড হয়েছে। ক্লিয়ার? রডটা ডিফর্মড হলে কি হবে, এর অরিজিনাল লেন্থটা বেড়ে যাবে। ক্লিয়ার? তাহলে কতটা লেন্থ বাড়লো, স্মল এল। কি বুঝতে পারলি কি পারলি না? ক্লিয়ার? কারণ এইটা ডিফর্ম না হলে তো মলিকুল গুলো ডিসপ্লেস না হলে তো এই ফোর্স গুলোই আসবে না, তাই না? এফ ফোর্স গুলো ওর ভেতরে, এই রডের ভেতরকার মলিকুলার ফোর্স গুলোই তো আসবে না যদি ডিফরমেশন না হয়। তাহলে অবভিয়াসলি মলিকুলস গুলো ডিসপ্লেসড হয়েছে, আর অবভিয়াসলি রডটার লেন্থও চেঞ্জ করেছে। তাহলে অরিজিনাল লেন্থ এল হলে, ক্যাপিটাল এল হলে একটা ডিফরমেশন স্মল এল এসছে। ঠিক আছে? ক্লিয়ার? চেঞ্জ ইন লেন্থ এসছে। ক্লিয়ার? তাহলে লংগিটিউডিনাল স্ট্রেনকে আমি কি বলবো, ওই তো l মাইনাস স্মল l বাই f না, চেঞ্জ ইন লেন্থ স্মল এল বাই ক্যাপিটাল। অরিজিনাল লেন্থ ক্যাপিটাল এল। চেঞ্জ ইন লেন্থ কত, স্মল এল, হ্যাঁ তাই তো? এটাই তো চেঞ্জ ইন লেন্থ, স্মল এল, আর অরিজিনাল লেন্থ ক্যাপিটাল এল, সো এল বাই এল। ক্লিয়ার? তাহলে আমরা কি পাবো, y ইকুয়ালস টু কি পেলাম বল, স্ট্রেস কত, l বাই f f বাই a, আর স্ট্রেন কত, স্মল l বাই ক্যাপিটাল। ক্যাপিটাল এল। তাহলে কত পাবো, f l বাই a m। ঠিক আছে? খেয়াল থাকবে? ওকে, এখানে এটাও যাতে খেয়াল থাকে, আমরা f ইকুয়ালস টু কত লিখতে পারি, y a l বাই l। ঠিক আছে? আরে এই তো এই y a l বাই l। ঠিক আছে? ক্লিয়ার? ঠিক আছে? ওকে ফাইন। তাহলে এই এই জায়গাগুলো খেয়াল রাখবি, পরের কাজে লাগবে। এই স্ট্রেসটাকে আমরা কি দিয়ে লিখি, পি দিয়ে, তাই তো? ক্লিয়ার? স্ট্রেসকে পি দিয়ে লিখি, ফাইন। আর স্ট্রেনটাকে কি, লংগিটিউডিনাল স্ট্রেনকে আমরা লিখি ই দিয়ে, স্মল ই। ক্লিয়ার? তাহলে আমরা কি বলতে পারি, y ইকুয়ালস টু কি, y ইকুয়ালস টু p বাই e। তাহলে p ইকুয়ালস টু কি, e ইনটু y। তাহলে লংগিটিউডিনাল স্ট্রেস ইকুয়াল টু কত, লংগিটিউডিনাল স্ট্রেস ইকুয়াল টু লংগিটিউডিনাল স্ট্রেন ইনটু ইয়াংস মডুলাস, p ইকুয়ালস টু e ইনটু y। ঠিক আছে? ক্লিয়ার? বুঝে মুছে দিই। ক্লিয়ার? এবার নেক্সট টাইপ, ঠিক আছে, ইলাস্টিক মডুলাসের আরেকটা টাইপ। ঠিক আছে, মুছলাম। বাল্ক মডুলাস, একদম বাল্ক মডুলাস। বাল্ক মডুলাস ইজ রিটেন অ্যাজ k। এবার বুঝতে পারলি শান্তম কেন k ইউজ করিনি আগে? হ্যাঁ, বাল্ক মডুলাস ইজ ডিনোটেড বাই k। ঠিক আছে? তাহলে কি হবে, বাল্ক মডুলাস ইজ গিভেন অ্যাজ ভলিউম স্ট্রেস বাই ভলিউম স্ট্রেন। তাহলে ইয়াংস মডুলাস কি ছিল, লংগিটিউডিনাল স্ট্রেস বাই লংগিটিউডিনাল স্ট্রেন। বাল্ক মডুলাস কি, ভলিউম স্ট্রেস বাই ভলিউম স্ট্রেন। ইয়াং যে কোনো ইলাস্টিক মডুলাস আসলে কি, স্ট্রেস আর স্ট্রেনের রেশিও, তাই তো, আন্ডার ইলাস্টিক লিমিট। ঠিক আছে? তাহলে যখন এই স্ট্রেস আর স্ট্রেনটা ইজ কানেক্টেড উইথ ভলিউম, তখন আমরা কি বলি, ইলাস্টিক, আমার ইলাস্টিক মডুলাসটার নাম হচ্ছে বাল্ক মডুলাস। ঠিক আছে? তাহলে যখন ভলিউম স্ট্রেস বাই ভলিউম স্ট্রেন, দেন দা করেসপন্ডিং ইলাস্টিক মডুলাস ইজ নোন অ্যাজ বাল্ক মডুলাস k। ক্লিয়ার? ওকে, এবারে ধর ভালো করে, একটা বডির ওপর কাজ করছে হচ্ছে, ধর ঠিক আছে একটা কিউবই ধর, কোনো অসুবিধা নেই। একটা বডির ওপর চারিদিক থেকে ধর একটা স্ট্রেস কাজ করছে p। ঠিক আছে? ওকে, পুরো ভলিউমের উপর কত কাজ করছে, স্ট্রেস কাজ করছে p। ক্লিয়ার? ওকে, এই কথাটার অর্থ কি বলতো, পুরো ভলিউমের উপর স্ট্রেস কাজ করছে p। এই কথাটার অর্থ হচ্ছে, ধর এরকম একটা কিউব আছে, ভালো করে এটা সেন্সটা বুঝে নিবি, ভেতরে ঢুকিয়ে নিবি, নাহলে নিউমেরিক্যালস করতে পারবি না। এই পুরো একটা ধর কিউব আছে, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, এই কিউবটার উপরে সমস্ত পয়েন্টে অ্যাকচুয়ালি ফোর্স দেওয়া হয়েছে। ক্লিয়ার? তাহলে তুই যদি এই কিউবটা ছটা সারফেসেই যদি একটা ফোর্স দিস f করে, তুই f করে যদি একটা ফোর্স দিস ছটা সারফেসে,
তাহলে আলটিমেটলি কি হলো, ব্যালেন্স ফোর্স হয়ে গেল না? উপরে নিচে ডানে বায়ে সব দিকেই কি এফ ফোর্স আছে, তাহলে আন্ডার ব্যালেন্স ফোর্স আছে না বডিটা? হ্যাঁ, তাহলে বডিটার মধ্যে কি জেনারেট করবে? মলিকুলার ফোর্স, ডিফরমেশন জেনারেট করবে, ইন্ট্রোডিউসড হবে। ডিফরমেশন ইন্ট্রোডিউসড হলে কি হবে, মলিকুলার ফোর্স জেনারেট করবে এফ করে, হ্যাঁ কি না? ক্লিয়ার? এবার তার মানে বডিটার মধ্যে সমস্ত দিকে কত ফোর্স অ্যাক্ট করবে? মলিকুলার ফোর্স এফ করে। ক্লিয়ার? এবার এর এরিয়া অফ ক্রস সেকশন যদি এ হয়, তাহলে তুই কি বলতে পারিস, এফ বাই এ ইকুয়ালস টু কি, স্ট্রেস না, পি। ক্লিয়ার? এই পিটা কি বডিটার উপর সব পয়েন্টে থাকবে না? হ্যাঁ, থাকবে কি না? কেন থাকবে? কারণ সব পয়েন্টে ফোর্স দিয়েছিস তো, তাহলে স্ট্রেসটাও কি সব পয়েন্টে থাকবে, কারণ সমস্ত পয়েন্টে কি মলিকুলার ফোর্স গুলো জেনারেট করবে ডিউ টু ডিফরমেশন। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে as the stress is distributed all over the volume, সমস্ত ভলিউমে যেহেতু স্ট্রেসটা কাজ করছে, তাই জন্য এটার নাম কি, ভলিউম স্ট্রেস। ক্লিয়ার? বুঝতে পেরেছি? শিওর তো? ক্লিয়ার? ওকে, তাহলে এটাকে এইভাবে লেখা হয়, দেখ k ইকুয়ালস টু ভলিউম স্ট্রেস কে বলা হয় p আর ভলিউম স্ট্রেন কে বলা হয় গামা। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে ফার্স্ট অফ অল তুই কি লিখবি, p ইকুয়ালস টু k গামা, k গামা। ঠিক আছে? ক্লিয়ার? ওকে, নাও ভলিউম স্ট্রেন গামা ইকুয়ালস টু কি, চেঞ্জ ইন ভলিউম বাই ডেল্টা ভি বাই ক্যাপিটাল ভি। অরিজিনাল ভলিউম, এক্স্যাক্টলি, মানে ডেল্টা ভি বাই ক্যাপিটাল ভি। ক্লিয়ার? ওকে, তাহলে তুই এখানে কি লিখতে পারবি, k ইকুয়ালস টু, শর্ট করে বলে ফেল, k ইকুয়ালস টু কত লিখতে পারবি, p বাই, বল, ডেল্টা p বাই ডেল্টা v বাই ক্যাপিটাল। ক্লিয়ার? তাহলে তোর হবে হচ্ছে pv বাই ডেল্টা v। ক্লিয়ার? ওকে, ওকে, ঠিক আছে। তুই একটা জিনিস ভালো করে এখানে দেখবি, সেটা হচ্ছে গিয়ে তোর অনেক সময় এখানে একটা মাইনাস সাইন ইন্ট্রোডিউস করে, অনেক সময় এটাকে এইভাবে লেখা হয় k ইকুয়ালস টু, ভালো করে দেখ, k ইকুয়ালস টু এভাবে লেখা হয় মাইনাস pv বাই ডেল্টা v। ক্লিয়ার? ওকে, ভালো করে বুঝে নে। এই মাইনাস সাইনটা কেন ইন্ট্রোডিউস করে, অনেক সময় লেখা হয় কেন মাইনাস সাইনটা, বিকজ প্রেসার বাড়লে এই স্ট্রেসটা আসলে কি জানিস, স্ট্রেসটা যখন আমরা ফ্লুইডের ক্ষেত্রে পড়ব, এই স্ট্রেসটাকে বলা হয় প্রেসার। কারণ স্ট্রেস মানে কি, ফোর্স বাই এরিয়া, ফোর্স বাই এরিয়াকে কি শিখেছি ছোটবেলা থেকে, প্রেসার। তার জন্য এই যে যেটাকে আমরা বলি না, এই যে ফোর্সটা, এর পরের চ্যাপ্টারটাই হাইড্রোস্ট্যাটিক্স, মানে ফ্লুইড। ঠিক আছে, স্ট্যাটিক ফ্লুইড। যখন আমরা ফ্লুইডের ক্ষেত্রে এই স্ট্রেসটা পড়বো, তখন ওটাকে বলবো প্রেসার। ঠিক আছে, সলিডের ক্ষেত্রে যেটা স্ট্রেস, সেটা ফ্লুইডের ক্ষেত্রে বলি একই জিনিসকে প্রেসার। ঠিক আছে, সলিডের ক্ষেত্রে যেটাকে বলছি এফ ফোর্স, মলিকুলার ফোর্স, সেটাকেই ফ্লুইডের ক্ষেত্রে বলে থ্রাস্ট। ঠিক আছে? ক্লিয়ার? ওকে, থ্রাস্ট, তাহলে ঘাত যেটা বাংলায় বলে। ফলে ঘটনা হচ্ছে, তার মানে আমরা কি জানি, আমরা ফ্লুইডের ক্ষেত্রে কি জানি, বা যে কোনো বডির ক্ষেত্রে কি জানি, প্রেসার বাড়লে ভলিউম কমে। হ্যাঁ, তাই তো? অ্যাকচুয়ালি সেটা ডেজিগনেট করার জন্য এই মাইনাস সাইনটা দেওয়া হয়, প্রেসার বাড়লে ভলিউম কমে সেটা বোঝানোর জন্য। ক্লিয়ার? মাইনাস সাইনটা দেওয়া হয়। ঠিক আছে, বোঝা গেল? ওকে, ফাইন। আবার এটাও বলে রাখছি, অনেক সময় এটা বলা হয়, এই প্রেসারটাকে, এই প্রেসার বা কি বলে স্ট্রেসটাকে পি না বলে ডিপি দিয়ে লেখা হয়। ঠিক আছে? ক্লিয়ার? পি না বলে ডিপি দিয়ে লেখা হয়, মানে ঘটনাটা কি রকম বলা হয়, হ্যাঁ ডেল্টা ভি হচ্ছে বলে, হ্যাঁ ডেল্টা পি, ঘটনাটা কি বলা হয়, এ অবধি লেখা হয়েছে কিনা বল, তারপরে বলতে। ঠিক আছে, মুছি। আচ্ছা দেখ ভালো করে, সেটা হচ্ছে গিয়ে ধর এই বডিটার উপর কত আছে প্রেসার, এখন পি, বা স্ট্রেস কত আছে পি করে। ঠিক আছে, এর ভলিউমটা কত আছে ডেল্টা, এর ভলিউমটা আছে ভি। ঠিক আছে, ভলিউমটা কত ভি। ঠিক আছে, এইবার যদি এর উপর প্রেসারটা চেঞ্জ করে পি প্লাস ডিপি হয়, ঠিক আছে, ক্লিয়ার, যদি আমি চেঞ্জ করে দিই পি থেকে স্ট্রেসটাকে বাড়িয়ে, স্ট্রেস বা প্রেসার যাই বল, সেটাকে বাড়িয়ে যদি পি থেকে পি প্লাস ডিপি করি, তখন ভলিউমটা কি হবে, ভি থেকে কমে
v মাইনাস dv হবে। বুঝতে পারলি? ক্লিয়ার? ওকে, তাহলে সেক্ষেত্রে বল কতটা স্ট্রেস তুই দিলি, এক্সট্রা স্ট্রেস কতটা দিলি, dp। বুঝতে পারলি? তাহলে তখন তুই ভলিউম স্ট্রেস কত বলবি, dp বলবি না? বোঝা গেল? তাহলে তখন তুই কি বলবি, ভলিউম স্ট্রেস, এই বাল্ক মডুলাস কে লিখছি ইকুয়াল টু ভলিউম স্ট্রেস কত বলবি, dp। বোঝা গেল? ক্লিয়ার? আর ভলিউম স্ট্রেন কত বলবি, dv ভলিউম স্ট্রেন কত, চেঞ্জ কত হলো ভলিউমে, dv। আর অরিজিনাল ভলিউম কত, dv by v v। ক্লিয়ার? কত হলো এখানে, হলো ভলিউম স্ট্রেন কত, ভলিউমে চেঞ্জ হলো dv আর অরিজিনাল ভলিউম হচ্ছে v। ঠিক আছে, তাহলে কত হবে, dv বাই মাইনাস বসাবো only there will be a minus। কারণ ভলিউমটা কি হচ্ছে, কমছে, প্রেসারটা বাড়লে ভলিউমটা কমছে, dp টা প্লাস তাই dv টা মাইনাস। তাহলে এটাকে তখন কিভাবে লিখবি, k ইকুয়ালস টু, কিভাবে লেখে অনেক সময়, k ইকুয়ালস টু বল মাইনাস k by v v ইনটু dp বাই dv। তাই হচ্ছে না, v টা উপরে উঠে যাচ্ছে মাইনাস v dp বাই dv। ক্লিয়ার? আর যদি স্যার এখানে প্রেসার কম তো ভলিউম বাড়ছে, প্রেসারে মাইনাস বসানো যেত, obviously তখন এখানে মাইনাস বসাতাম, এখানে প্লাস বসাতাম, তাহলে উত্তরটা মাইনাসই হবে। still there is a minus। সেই জন্যই তো বললাম মাইনাসটা অ্যাকচুয়ালি কি সিগনিফাই করে, প্রেসার বাড়লে ভলিউম কমে অথবা প্রেসার কমলে ভলিউম বাড়ে, মানে রেসিপ্রোকাল রিলেশন। ক্লিয়ার? ওকে, তাহলে দিস ইজ অল অ্যাবাউট বাল্ক মডুলাস। বোঝা গেল? ক্লিয়ার? ওকে, বুঝি? ওকে, কি বুঝবো, ওটা মুখা কোনটা উপর, আর যে বুঝতে হবে না একটু না তাড়াতাড়ি দাঁড়া দেখা কাকে ও স্যার শুনুন না, আপনার সাথে কথা ছিল, বল, পরে বলবো স্যার। বুঝো। ঠিক আছে, স্যার মাস্ক খুলে কথা বলবো তো স্যার, কুমার মারো কিন্তু। করোনা দেবো তো? আচ্ছা, একটা স্যার ছোট্ট করে কেসে দেবো স্যার। হ্যাঁ আর মুছে দিলাম, একটা ছোট্ট কারণে উঠতে উঠতে স্যারের গায়ে। মুছে দিলাম। আচ্ছা একটা ওটা করলাম। Okay. Now let us come to rigidity modulus. এরকম কতটা আছে, মানে কটা আছে ডিফারেন্ট টাইপস, কটা হ্যাঁ, বলবো স্যার ইনফাইন হ্যাঁ, এরকম কত টাইপস আছে, আমি সেটা বলতে পারবো না, আমি বললাম, বলতে পারি তোকে আমি বলে ছুটি দিই। দিয়েছি। আরে না কটা আমরা আছে? কটা বলবো? অনেক আছে, আমরা কটা পড়বো? ও এভরি সব কটায়, শুধু একটা পড়বো না, অ্যাক্সিয়াল মডুলাস, অ্যাক্সিয়ালটা শুধু পড়বো না, তাহলে আর লিখতে হবে না। অ্যাক্সিয়াল মডুলাসটা শুধু পড়বো না, বাকি সব পড়বো। স্যার বাকিগুলোতে তো অনেক কটা শিয়াল আছে, হ্যাঁ, বাকিগুলোতে অনেক কটা শিয়াল আছে। কি আছে, এটা এক শিয়াল। এক আরে শিয়াল স্যার, শিয়াল কামড়ায় ওটা তো কুকুর। কি বুঝতে পারছি না, শিয়াল, ফক্স ফক্স। হ্যাঁ, বাংলায় ফক্সকে শিয়াল বলে? এটা এক একটা শিয়াল। শিয়াল আছে। আরে স্যার জানেন না বাংলায় শিয়াল একটা ফক্স আছে মানে, আরে স্যার এক শিয়াল, এক শিয়াল। আরে ভাই ওরে, বুঝেই ছিল জিনিয়াস। হে কারা এরা, আরে স্যার আমরা rigidity rigidity modulus, ঠিক আছে, ক্লিয়ার? ওকে ফাইন, ওকে। rigidity modulus টা কি ভালো করে দেখ, how it is defined। rigidity modulus n, rigidity modulus n equal to shearing stress by shearing strain। শিয়ালটা কি? shear mean a tangential force, shear means a tangential force। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার দেখ ভালো করে, শিয়ার মানে কি আর ট্যানজেনশিয়াল ফোর্স, জিনিসটা ভালো করে দেখার চেষ্টা কর। ধর তোর কাছে এই ফ্লোরের উপরে ধর এরকম একটা কিউবিক বডি আছে, ঠিক আছে, ক্লিয়ার? একটা কিরকম কিউবিক বডি আছে, নাম কি, এ বি আচ্ছা এই CD মানে কি গো? এই যে বললাম আর ট্যানজেনশিয়াল ফোর্স, আই এম কামিং টু দ্যাট, এটাই এক্সপ্লেন করছি। ঠিক আছে, এই ফ্লোরের উপরে একটা বডি রাখা আছে, ঠিক আছে, তুই এটাকে একটা বই ভাব, বই, আ বুক, ঠিক আছে। এবার এই যে সিডি সারফেসটা আছে, ভালো করে দেখ, এই যে সিডি সারফেসটা রয়েছে,
এই সিডি সারফেসটার উপর তুই একটা ট্যানজেনশিয়াল ফোর্স দিবি, ঠিক আছে? আর মানে ট্যানজেনশিয়াল গাছ হচ্ছে ফোর্স medial। লাইক দিস এফ, ক্লিয়ার? ওকে, যেই তুই একটা ট্যানজেনশিয়াল ফোর্স দিলি সঙ্গে সঙ্গে কি হলো ভালো করে দেখ, এর যে নিচে যে এই একদম ফ্লোরের সঙ্গে কানেক্টেড যে লেয়ারটা রয়েছে বুকটার, সেই লেয়ারটা ডিসপ্লেসড হলো না, মোমেন্ট অফ রেস্ট। ঠিক আছে? কারণ ওর উপর তখনও কি হচ্ছে, স্ট্যাটিক ফ্রিকশন কাজ করছে, ক্লিয়ার? মানে স্ট্যাটিক ফ্রিকশনের চেয়ে বেশি ফোর্স তুই দিতে পারিসনি, তার মানে এখানে কি হচ্ছে, একটা কি হবে, উল্টো দিকে একটা স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স F কাজ করবে, এদিকে F দিলে উল্টো দিকে F ফোর্স কাজ করবে, স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স, ঠিক আছে? এবার দেখ আবার এই জিনিসটা কি হলো, আমরা প্লেন কাটি তাহলে একটা ফোর্স এরকম যাবে আর একটা নিচেরটা এদিকে যাবে। হ্যাঁ মানে একটা এদিকে যাচ্ছে ট্যানজেনশিয়াল আর একটা এদিকে, দুটোই ট্যানজেনশিয়াল ফোর্স, একটা স্ট্যাটিক ফ্রিকশন, একটা হচ্ছে তোর দেওয়া ফোর্স। তোর দেওয়ার যে ট্যানজেনশিয়াল ফোর্সটা সেটাকে শিয়ার বলে, ওকে? এবার এই শিয়ারটা দেওয়ার জন্য অ্যাকচুয়ালি কি হলো তুই ভালো করে বুঝ, এই বডিটা কি আন্ডার ব্যালেন্স ফোর্সেস আছে আবার, হ্যাঁ? ব্যালেন্স ফোর্সেস আসে মানে কি ওর কোনো অ্যাক্সিলারেশন হবে না, ট্রান্সলেশনাল অ্যাক্সিলারেশন হতে পারে না, রাইট? অ্যাক্সিলারেশন, হ্যাঁ নরমাল রিঅ্যাকশন এমজি তো নালিফাইড। এবার যদি ওর অ্যাক্সিলারেশন না হয় তাহলে কি ঘটবে, অবভিয়াসলি ওর মধ্যে একটা ডিফর্মেশন ইন্ট্রোডিউসড হবে, ঠিক আছে? ডিফর্মেশন হলে অ্যাকচুয়ালি কি হবে, এই যে লেয়ারটা যেটা ফ্লোরের কন্টাক্টে আছে সেটা কি ইন্টারলকিং এর জন্য, মানে ইন্টারলকড আছে তাই তো, ফ্রিকশনের জন্য, তাই জন্য কি এই ফ্লোরের সাথে কানেক্টেড লেয়ারটা নিশ্চয়ই ডিসপ্লেসড হবে না, বাট যে লেয়ারটাকে তুই ফোর্স দিয়েছিস সেই লেয়ারটা রিলেটিভ টু দিস লেয়ার একটু ডিসপ্লেসড হয়ে যাবে বাই অ্যান অ্যাঙ্গেল থিটা, ঠিক আছে? তার মানে দেখতে কি রকম হয়ে যাবে, বুঝলাম না। এটা বেঁকে যাবে। এই যে এটা দেখলে বুঝবি, এটা একটু বেঁকে যাবে, এই যে বুঝতে পারলি? এবার এখানে ফোর্সটা দিলে এই সিটা চলে যাবে এখানে সি ড্যাশে, আর ডিটা চলে যাবে এখানে ডি ড্যাশে। কেসটা বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তাহলে এই এবিটা ঠিক থাকবে, এটা একটু বেঁকে যাবে। তুই একটা বইয়ের উপর যদি একটা ফোর্স দিস তাহলে দেখবি বইয়ের একটা নিচের লেয়ারটা ঠিক থাকে, উপরের লেয়ারটা একটু এরকম বেঁকে যায়, ঠিক আছে? তার মানে আমি এরকম ভাবে বলতে পারি, একটা স্কয়ার ক্রস সেকশন থাকলে সেটা একটা রম্বাস হয়ে যাবে, ও আচ্ছা। ক্লিয়ার? ধরতে পেরেছিস এবার? ক্লিয়ার? তাহলে এখানে ধর একটা অ্যাঙ্গেল তৈরি হলো না থিটা, এই থিটা এই অ্যাঙ্গেলটাকে বলে অ্যাঙ্গেল অফ শিয়ার। বেসিক্যালি দিস থিটা ইজ দ্য মেজার অফ ডিফরমেশন, ইয়েস অর নো? এই থিটাটাই কি মেজার অফ ডিফরমেশন, ইয়েস অর নো? ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এখানে একটা থিটা কি হবে, এই যে অ্যাঙ্গেলটা ইন্ট্রোডিউসড হবে এটাই হচ্ছে মেজার অফ ডিফরমেশন, এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ শিয়ার। কি বলা হয়? অ্যাঙ্গেল অফ শিয়ার। theta equal to আর এটাকেই বলা হয় শিয়ারিং স্ট্রেন। কি বলা হয়? shearing strain. শিয়ারিং স্ট্রেন। ক্লিয়ার? বোঝা গেল? ওকে, তাহলে তুই এখান থেকে যদি এটা বলিস, দেখ এই যে ডিসপ্লেসমেন্টটা, এই যে সি সি ড্যাশ বা ডি ডি ড্যাশ, এই ডিসপ্লেসমেন্টটাকে তুই যদি ডেল্টা এক্স বলিস, ভালো করে দেখ, সি সি ড্যাশ বা ডি ডি ড্যাশ এই ডিসপ্লেসমেন্টটাকে তুই যদি ডেল্টা এক্স বলিস, ঠিক আছে? আর এই লেন্থটাকে তুই যদি বলিস এল, ক্লিয়ার? ওকে, তাহলে এই ট্রায়াঙ্গেলটা থেকে তুই কি বলতে পারিস বলতো, tan থিটা ইকুয়ালস টু কত? কত বলতে পারিস tan থিটা ইকুয়াল টু? লম্ব বাই ভূমি। মানে ডেল্টা এক্স বাই এল, তাই তো? ক্লিয়ার? ডেল্টা এক্স বাই এল বলতে পারিস না? হ্যাঁ বলতে পারিস। এবার এই থিটাটা খুব স্মল, থিটা স্মল হলে tan থিটা কি হয়ে যায়? থিটা হয়ে যায়, ক্লিয়ার? তাহলে ইউ ক্যান কল tan থিটা ইজ ইকুয়াল টু থিটা, তাহলে থিটা ইকুয়ালস টু কি বলতে পারিস? ডেল্টা এক্স বাই এল, ক্লিয়ার? তাহলে শিয়ারিং স্ট্রেন আসলে কি? ডেল্টা এক্স বাই এল। ডেল্টা এক্স টাকে তাহলে তুই কি বলবি বলতো? হোয়াট ইজ ডেল্টা এক্স? ভালো করে দেখ, এই নিচের লেয়ারটার রিলেটিভে রেসপেক্টে উপরের লেয়ারটা কতটা ডিসপ্লেসড হচ্ছে? ডেল্টা এক্স না? এই উপরের লেয়ারটা কতটা সরে যাচ্ছে? সিসি ড্যাশ বা ডিডি ড্যাশ, সেটা কত? ডেল্টা এক্স। তাহলে নিচের লেয়ারটার রেসপেক্টে উপরের লেয়ারটা কতটা সরে যাচ্ছে? ডেল্টা এক্স। শিওর? তাহলে এই ডেল্টা এক্স টাকে কি বলতে পারিস? রিলেটিভ ডিসপ্লেসমেন্ট। কি বলতে পারিস? রিলেটিভ ডিসপ্লেসমেন্ট। আর এলটাকে কি বলতে পারিস? এলটা হচ্ছে দ্য ডিসটেন্স বিটুইন দ্য লেয়ার্স। এলটাকে কি বলতে পারিস? দ্য ডিসটেন্স বিটুইন দ্য
layers বোঝা গেল ও বাবা ঠিক আছে ক্লিয়ার ক্লিয়ার আপ টু দিস মনে তো দেখেছো বলছে মনে এবার যে আসল জিনিসটা n ওইটা কি? হ্যাঁ এটা তো থিটা হ্যাঁ আর এই যে nটা হ্যাঁ তো বসাবো ধারা আরে দাঁড়া ট্যাগগুলো দেওয়া শুরু ক্লিয়ার এই জায়গাটা একবার ভালো করে দেখ তাহলে তুই একটা জিনিস দেখ এই যে থিটা যে অ্যাঙ্গেলটা ইন্ট্রোডিউসড হলো অ্যাঙ্গেল অফ শিয়ার ঠিক আছে এই থিটা অ্যাঙ্গেলটা ইন্ট্রোডিউসড হওয়ার পিছনে কোনো কারণ খুঁজে পাচ্ছিস কোনো ফিজিক্স পারত এই থিটা অ্যাঙ্গেলটা ইন্ট্রোডিউসড হওয়ার পিছনে স্ট্রেনটা হ্যাঁ কেন ইন্ট্রোডিউসড হলো থিটা এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা ওই তো ইনার্সি অফ রেস্ট নিচে আছে নিচে আছে আর হ্যাঁ আটকে দিচ্ছে আর এইখানে খুব ইম্পর্টেন্ট একটা নতুন জিনিস যেটা আগের কেসগুলোতে দেখিনি কি আগের কেসগুলোতে বডিটা আন্ডার ব্যালেন্স ফোর্সেস ছিল ডিফরমেশন ইন্ট্রোডিউসড হয়েছিল ফাইন বাট ব্যালেন্সড ফোর্স গুলো একটাই লাইন অফ অ্যাকশনে কাজ করছিল এখানে ব্যালেন্সড ফোর্স আছে বাট তারা ডিফারেন্ট লাইনস অফ অ্যাকশনে কাজ করছে এখানে একটা এফ এখানে একটা এফ তাহলে এই দুটো এফ মিলে একটা টার্নিং এফেক্ট তৈরি করবে টর্ক তৈরি করবে তাহলে দেয়ার উইল বি আ টর্ক জেনারেটেড ইন দা বডি একটা টার্নিং এফেক্ট জেনারেট করবে হ্যাঁ কি না ঠিক আছে তাহলে একটা টর্ক কি করতে চাইছে এই বডিটাকে এরকম ঘুরিয়ে দিতে চাইছে টপল করতে চাইছে ক্লিয়ার এইবার যেই এই টার্নিং এফেক্টটা তৈরি হবে সঙ্গে সঙ্গে কি হবে এই বডিটার মধ্যে ডিফরমেশন হবে ডিফরমেশন হলেই সঙ্গে সঙ্গে কি হবে এর মধ্যে মলিকুলার ফোর্স জেনারেট করা শুরু হবে হ্যাঁ কি না কালকে ফোন করতে আচ্ছা what I'm talking about হ্যাঁ এখানে এই এফ ফোর্স দুটো মিলে কি একটা টার্নিং এফেক্ট তৈরি করেছে আর সঙ্গে সঙ্গে কি হয়েছে এর মধ্যে ডিফরমেশন ইন্ট্রোডিউসড হয়েছে সঙ্গে সঙ্গে কি এর মধ্যে মলিকুলার ফোর্স তৈরি হয়েছে রাইট মলিকুলার ফোর্স গুলো কি করবে এই মলিকুলার ফোর্স গুলো একটা রিভার্স টার্নিং এফেক্ট তৈরি করবে ক্লিয়ার এই দুটো টর্ক অ্যাকচুয়ালি যখন কি করবে একটার একটাকে ব্যালেন্স করবে তখন ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হবে ঠিক আছে আর ইকুইলিব্রিয়ামে এটা থিটা অ্যাঙ্গেল করে থাকবে ক্লিয়ার বুঝতে পারলি তাহলে থিটা অ্যাঙ্গেল কেন তৈরি করলো বুঝতে পারলি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা তৈরি করার পিছনে কারণ হচ্ছে কি টর্ক এটা যাতে খেয়াল থাকে এখানে এই দুটো ফোর্স মিলে একটা টার্নিং এফেক্ট করছে কোন দিকে এই রকম ভাবে তাই তো এই দুটো মিলে কোন দিকে টপল করাচ্ছে এটাকে ঘোরাচ্ছে এইদিকে ক্লিয়ার আর সঙ্গে সঙ্গে তুই আমার একটা কথা বল যেই এইদিকে একটা ফোর্স হবে উল্টো দিকে এখানে একটা ফোর্স হবে না হ্যাঁ ক্লিয়ার অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল ঠিক আছে আর এইখানে একটা উল্টো দিকে ফোর্স হবে না এরকম ক্লিয়ার এইটা কোন দিকে ঘোরাবে এই ফোর্স দুটো এটাকে কোন দিকে ঘোরাবে এইদিকে ক্লিয়ার এই টর্ক দুটো কি করবে একটা এদিকে টপল করাচ্ছে একটা এদিকে টপল করাচ্ছে আলটিমেটলি বডিটা কি হবে ইকুইলিব্রিয়ামে আসবে সেই সময় ওটার মধ্যে কত ডিফরমেশন ইন্ট্রোডিউসড হয়ে থাকবে থিটা ক্লিয়ার বোঝা গেল এবার যেই তুই এই ফোর্সটাকে উঠিয়ে দিবি সঙ্গে সঙ্গে কি হবে এই ফোর্সটা উঠে গেলেই এই ফোর্সটা অটোমেটিক্যালি উঠে যাবে তাহলে এই টর্কটা কি হয়ে যাবে জিরো এই টর্কটা জিরো হয়ে গেলে এই টর্কটা পড়ে থাকবে এই টর্কটা কোথা থেকে তৈরি হয়েছে ওই মলিকুলার ফোর্স গুলো থেকে ওই ইন্টারনাল ফোর্স উইদিন দা বডি ঠিক আছে ডিফরমেশন ফোর্স বা সারফেস ফোর্স থেকে ঠিক আছে তাহলে এই টর্কটা থেকে যাবে এই টর্কটা তখন কি করবে বডিটাকে কোন দিকে ঘোরাবে আবার আগের জায়গায় এই টর্কটা এদিকে ঘুরিয়ে দেবে এই টর্কটা এরকম ঘুরিয়ে দিলে কি থিটা গুলো জিরো হয়ে যাবে বডিটা আবার আগের জায়গায় ফিরে চলে আসবে ক্লিয়ার ঠিক আছে ক্লিয়ার বোঝা গেল ফিজিক্সটা ক্লিয়ার একদম ফাইন তাহলে আমরা কি লিখতে পারবো এখান থেকে বল যদি এরিয়া অফ ক্রস সেকশন এরিয়া অফ দা সারফেস যদি a হয় তাহলে কি হবে শিয়ারিং স্ট্রেস কত মুছে দি এটা ক্লিয়ার তাহলে শিয়ারিং স্ট্রেস কত হবে স্যার হ্যাঁ বল একটা প্রশ্ন হ্যাঁ বল এই যে সবটা আগের জায়গায় চলে এলো তাহলে আমরা এটা করলাম কেন বোঝো কি আর বলবো হ্যাঁ স্যার জীবনটাই শুধু পাল দেখ তাহলে শিয়ারিং স্ট্রেস কত হবে শিয়ারিং স্ট্রেস হচ্ছে কত ফোর্স দিচ্ছিস
f আর এরিয়া অফ দা কত সারফেসের a ঠিক আছে এরিয়া অফ দা সারফেস অফ দা কিউব ইজ a আর f ইজ দা ফোর্স সো স্টিয়ারিং স্ট্রেস ইজ f by a ক্লিয়ার ওকে এটা একই ওকে আর শিয়ারিং স্ট্রেন কত থিটা শিয়ারিং স্ট্রেন কত থিটা এই ডেল্টা x by l মানে থিটা ক্লিয়ার তাহলে রিজিডিটি মডুলাস কত হবে n ইকুয়ালস টু বলে ফেল f by a by থিটা শিয়ারিং স্ট্রেস কত f by a আর শিয়ারিং স্ট্রেন কত থিটা সো ইট ইজ f by a by থিটা বা তুই লিখতে পারিস f by a থিটা ক্লিয়ার ওকে সো দিস ইজ অল অ্যাবাউট রিজিডিটি মডুলাস n ঠিক আছে ক্লিয়ার থাকবে ওকে একদম ওকে এই চ্যাপ্টারটা আমার পছন্দ সবই পছন্দ হয় তো না আরে আগে ডেমোগুলো এগুলো সব পছন্দ ভালোই লাগে বলছিস দেখবি হ্যাঁ কি বলছিস ডেমোগুলো ভালো লাগে স্যার সবাই আমাদের রিজিড বডি খুব ভালো লাগলো স্যার পুরো ভালো তারপরে এই গ্র্যাভিটেশনের প্রথম দিন স্যার প্রথম- আমাদের লোভ দেখে পড়াতে গেছিল আরে স্যার আপনার কথা শুনে আমি আর পাত্র বলছিলাম যে আজকে কিছু ঝড়ই উঠেছিল তোরা নিতে পারলি না মুজি আপনি যা ঝড়টা তোলেন ওটা নেওয়া বুঝলাম হ্যাঁ স্যার ওটা স্যার স্যার ভাবছি এরা কি কথা বলছে একটু শুনে নাও হ্যাঁ স্যারের মাঝে মাঝে মনের ভিতরে একটা কথা উঠে যে এরা বলছে বলে আমার কাজ করো লেট মি ইগনোর ইউ চল এবার হচ্ছে নেক্সট যে কথাটা বলছি সেটা হচ্ছে কি খুব ইম্পর্টেন্ট ওকে দেখ সেটা হচ্ছে we shall consider about an elastic constant now okay we are done with the elastic moduli ঠিক আছে we are done with the elastic moduli now we shall come to an elastic constant which is very important ঠিক আছে এবারে আমরা একটা ইলাস্টিক কনস্ট্যান্ট নিয়ে পড়ব একটা ইলাস্টিক কনস্ট্যান্ট হচ্ছে ভালো করে দেখ সেটার নাম হচ্ছে একটা ইলাস্টিক কনস্ট্যান্ট সেটার নাম হচ্ছে পয়জোস রেশিও আর কি ফ্রেঞ্চ নাম তুই ইংরেজিতে বলতে পারিস পয়জনস রেশিও বাট ইটস নট অ্যাবাউট বিষ হ্যাঁ পয়জন ইট ইজ অ্যাবাউট পয়জন ঠিক আছে পয়জোস রেশিও পয়সা পয়সা লার্ন টু প্রোনাউন্স ফ্রেঞ্চ পয়জন পয়সা ঠিক আছে এই পাইথন না ঠিক আছে পয়জোস রেশিওটা কি একবার দেখা যায় পয়জোস রেশিওটা হচ্ছে এরকম সেটা হচ্ছে ল্যাটারাল স্ট্রেন বাই লংগিটিউডিনাল স্ট্রেন শোভিক নট পাল শোভিক হ্যাঁ স্যার কি পয়জোস রেশিওটা কি ল্যাটারাল স্ট্রেন বাই longitudinal strain I have discussed about both the strains lateral strains and longitudinal strains longitudinal means about length ঠিক আছে longitudinal means about length তাই তো আর lateral means about radius ঠিক আছে মানে something perpendicular to the length clear done okay তাহলে এটাকে এইভাবে লেখা হয় পয়জোস রেশিওটা সিগমা equals to ওকে দেখ ল্যাটারাল স্ট্রেন কে আমরা কিভাবে লিখতে পারি ভালো করে দেখ রেডিয়াসটা ভালো করে দেখ একটা সিলিন্ডারের লেন্থ কি ছিল ইনিশিয়ালি l ঠিক আছে সেখান থেকে লেন্থটা কত হলো l প্লাস dl বোঝা গেল ক্লিয়ার ওকে আর সিলিন্ডারের রেডিয়াসটা কত ছিল রেডিয়াসটা ছিল হচ্ছে r ঠিক আছে রেডিয়াস ওয়াজ r ওকে সেটা তাহলে এখন কত হবে r মাইনাস dr তাই তো লেন্থ বাড়লে ওই যে বললাম লেন্থ বাড়লে রেডিয়াস চেঞ্জ করে কমে তাই তো বা রেডিয়াস বাড়লে লেন্থ কমবে তাই তো টানলে সরু হয়ে যাবে আর কম্প্রেস করলে মোটা হয়ে যাবে রাইট ক্লিয়ার ওকে তো লেন্থ বাড়লে রেডিয়াস কি হলো কমলো হ্যাঁ কি না ওকে তাহলে এবার বলতো ল্যাটারাল স্ট্রেনটা কত হবে ল্যাটারাল স্ট্রেন মানে কি স্ট্রেন হচ্ছে ডিফরমেশন বাই অরিজিনাল তাহলে রেডিয়াসের দিকটা হচ্ছে ল্যাটারাল তাই তো তাহলে রেডিয়াস কতটা চেঞ্জ করলো dr ওকে অরিজিনাল কত ছিল শুধু আর r তাহলে কত হবে dr by r dr by r আর লংগিটিউডিনাল স্ট্রেন মানে অ্যাবাউট লেন্থ হ্যাঁ তাহলে dr তাই তো চেঞ্জ এটা কি dr সিগমা ও Poisson ratio is defined as sigma ক্লিয়ার এবার বল লংগিটিউডিনাল স্ট্রেন কত হবে কত হলো লেন্থ কত চেঞ্জ করলো dl অরিজিনাল লেন্থ কত ছিল l তাহলে কত হবে dl by l ক্লিয়ার শুধু I shall put a minus here why you all know length বাড়লে রেডিয়াস কমবে রেডিয়াস বাড়লে লেন্থ কমবে
ঠিক আছে, রেসিপ্রোকাল রিলেশন, সো देयर ইজ আ মাইনাস। বোঝা গেল? ঠিক আছে, এখানেও দেখ r থেকে r মাইনাস দেওয়া রয়েছে, সো देयर ইজ আ মাইনাস। বোঝা গেল কি গেল না? ক্লিয়ার? ওকে, তাহলে এখান থেকে এটুকু তুই বুঝতে পারছিস ল্যাটারাল স্ট্রেনটা কি হবে? dr by minus dr by r equals to কি? minus dr by r equals to lateral strain equals to কি? Poisson's ratio sigma into dl by l, longitudinal strain. So lateral strain is equals to sigma into L by D no, just multiply করেছি এদিকে, nothing else. So lateral strain is equals to Poisson's ratio into longitudinal strain. Okay, so this is the relation between lateral strain and longitudinal strain. Clear? Done with this? okay. Okay, now let's start doing things. Mujib, হ্যাঁ Muslim, this is smart. Muslim, আরে স্যার মোছার জন্য আর জিজ্ঞেস করতাম okay. নিচে দিয়ে দিয়েছে তুমি। Partha, হ্যাঁ now should I start? হ্যাঁ লেটস স্টার্ট থিংস। Okay, yeah, the thing. ঠিক হচ্ছিল স্যার। Doing things. চল এবার দেখ ভালো করে। First of all, relation between different types of strains. Relation. হ্যাঁ আমাদের সব শেষ স্যার আগে শেষই করে দেন সব longitudinal and স্যার অনেকক্ষণ relation between longitudinal and volume strain. নিজেরই কষ্ট হবে তাহলে কেন জিজ্ঞেস করলাম longitudinal strainটাকে কি দিয়ে লেখে? পার্থ, কি? longitudinal strain কি দিয়ে লেখে? ওই তো E and volume strain কি দিয়ে লেখে? গামা। এদের মধ্যে রিলেশন, ঠিক আছে? ওকে, এই রিলেশনটা ফার্স্ট অফ অল আমরা একটা কিউব ধরে করব। ওকে, ফার্স্ট অফ অল লেট আস কনসিডার আ কিউব অফ লেন্থ L. A cube of length L, ঠিক আছে? ওকে, what is the volume of the cube? কেউ কি বলতে পারবে? L cube. Sure? Okay, now আমি যদি এটাকে L এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি কত পাবো? dVdl is ddl of L cube. হ্যাঁ That gives us 3L square. নাকি না? তাহলে dl টা মাল্টিপ্লাই করলে কত হবে? dv equals to 3L square dl. এটা ধরে নিব তাহলে dv equals to কত হবে? 3L square dl. ক্লিয়ার? ওকে, বোঝা গেল কি গেল না? বুঝো, তাহলে dv হচ্ছে এত, ঠিক আছে? আরে হয়েছে তো কোন না, তাহলে dv equals to কি? dl মাল্টিপ্লাই করলে 3L square dl. ওকে, ওকে, নাও ডিভাইড, call this equation number 1, this equation number 2. এবারে বল dv by v করলে কত হবে? বলে বল। 3L square dl স্যার ডিগ্রি করে ডিগ্রি by L cube কত হয়ে যাবে? dv by v, আরে dv by v কত? গামা। dv by v মানে কি? ভলিউম স্ট্রেন গামা ইকুয়ালস টু এখানে কত হবে? 3 L স্কয়ার দিয়ে L কিউব কাটলে কত? L। তাহলে কত হবে? dl by L। dl by L মানে কি রে? ওই তো সরি তো লংগিটিউডিনাল স্ট্রেন কি? তো গামা ইকুয়ালস টু 3। ঠিক আছে, গো অন, শেষ তো? ওকে, নাও লেটস স্টার্ট দ্য সেকেন্ড এক্সাম্পল। What? Oh my god, very excited. Okay, let's start. Partho, can't get a thing. I'm slow. Please don't be. কি পড়ান? স্যার আমি তো শুরু করলাম না দেখতে পাচ্ছি না এই মা আচ্ছা ছবিটা মুছিয়ে দেবে না পুরোটাই মুছে দিতে পারো। ও স্যার এত কিছু লেখা দেন লিখলামই না Number 2, the second example with a sphere. পুরোটা মুছিয়ে দেবে Okay. মেরে ফেলবো Number 2, let us go with a sphere now. Okay. Yeah. বলছি dv by dv and 3 এটা 2 নম্বর ইকুয়েশন, এটা 1 নম্বর যেটা মান করেছে। তাহলে কি এক্সাম্পল 2টা কি হবে বল? এক্সাম্পল 2টা হচ্ছে একটা স্ফিয়ার অফ রেডিয়াস r,
এরপর ট্রায়াঙ্গেল করা Okay, clear? No, I will not go into those things because triangle is a 2D phenomenon and I'm interested with the 3D one. Okay, এবার তুই চিন্তা করে দেখ. Now let us start with the sphere of radius r. Okay? Now, what is the volume of a sphere? Partho, can you shoot? Huh? 4/3 pi 4/3 pi r. 4/3 pi r cube, right? Now, go on with the dVdr. It will give me 4/3 pi into ddr of r cube, right? Clear? তাহলে dVdr equals to কত হবে? 4/3 pi ddr of r cube কত? 3 r square. ও তাহলে কত হবে? 3 3 চলে গেল, তাহলে কত হচ্ছে? 4 pi r square. dr টা মাল্টিপ্লাই করে দিলে কত হবে? 4 pi r square dr. Clear? তাহলে this is my equation number 1, this is my equation number 2. Again dividing both, what will get? dv by v equals to কত হবে? 4 pi r square dr by 4/3 pi r cube. তাহলে কত হবে? dv by v মানে কি? গামা, রাইট? the volume strain কত হবে? 4 pi গেল, 3 উঠলো, r square দিয়ে r cube কেটে r হলো, তাহলে 3 dr by r. dr by r টা কি হবে? রেডিয়াস, হ্যাঁ, লংগিটিউডিনাল, ল্যাটারাল ইন দা কেস অফ আ সিলিন্ডার, যেখানে লেন্থের পারপেন্ডিকুলার রেডিয়াস। স্ফিয়ারের ক্ষেত্রে কি লেন্থ বলে কিছু আছে? নেই, আর যদি থাকে সেটা রেডিয়াস, রাইট? তাহলে স্ফিয়ারের ক্ষেত্রে রেডিয়াসের চেঞ্জ বাই রেডিয়াস কি? লংগিটিউডিনাল স্ট্রেন। লংগিটিউডিনাল স্ট্রেনকে কি বলে? ই, তাই তো? তাহলে again I am getting gamma equals to 3 so showing with both the things, right? So you are convinced now with gamma equals to 3? Okay, fine. Let's remove it. Okay. চল না চল now finding the value of sigma, finding the value of sigma. Yeah. কোণের ফর্ম দেখাবে Huh? কোণের Oh, yeah. You wanna play? Good. ঠিক আছে, we'll start. আচ্ছা দেখ, এবারে হচ্ছে গিয়ে ফাইন্ডিং দ্য ভ্যালু অফ সিগমা। ফর আসলে কি বলছো? যা বলছে, What is talking about? যা বলে আর Find- পরে যখন বলবো তখন একসাথে বলবো, কাস্তে কাস্তে। Finding the value of sigma for a cylinder of constant volume. তো আপনাকে বুস্ট হয়ে যাবে। লজিকা So finding the value of sigma for a cylinder of constant volume. ঠিক আছে? Clear? মুছলাম এটা? আর স্যার রেখে কি হবে নিচে দিই। Okay. দিলো দিলো। সব ব্যাপারে তো নেগেটিভ কমেন্ট করা দেখ। স্বভাব। দেখ, একটা সিলিন্ডার আছে যার লেন্থ কত? ওর অনুযায়ী পড়াশোনার দরকারই নেই। হ্যাঁ, ছেড়ে পড়ে কি হবে কিন্তু মনেই আরে তোকে তো এই কথাটা কি এনএমএস এর মানে একটা আপ্তবাক্য এনএমএস এর। এই কথাটা একদিন তো মরেই যাবে। হ্যাঁ, সবাই বলে দেখি, মানে এটা কি? আরে স্যার মানে ওকে মেরে ফেলতে হবে, ও টাইম পড়ে যেতে, মানে আমরা আচ্ছা, একটা সিলিন্ডার অফ লেন্থ L and radius r, ঠিক আছে? তা ভলিউম কত? V. V equals to কত? pi r square L. কত? Have you any doubt? কি? Have you any doubt? চোঙের ঠিক আছে তো? ভলিউম হ্যাঁ ঠিক আছে dV করলে কত হবে একটু বলতে পারবি? কি পাইটা constant? d of r square L, তাই তো? হ্যাঁ। এবার বল এটা কি হবে? প্রোডাক্ট ভুলে যাবে? d of r square L, তাহলে কত হবে? ফার্স্টে L টা রাখবো dr square, তারপরে r square টা রাখবো dl, হয়ে গেল? তাহলে dv equals to একটু বলতে পারবি বাট তো পাই d of r square মানে কত? 2r dr, তাই তো? মনে আছে 2r dr? আর এটা কত? pi r square dl. ফাইন, ক্লিয়ার? এবার বল ভলিউম কনস্ট্যান্ট, আমি কি বলেছি? সিলিন্ডার অফ কনস্ট্যান্ট ভলিউম, ঠিক আছে? ওকে, ভলিউম কনস্ট্যান্ট মানে কি? dv কত?
ভলিউম কনস্ট্যান্ট মানে dv ইকুয়ালস টু কত 0 কারণ কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0 তাহলে এখানে 0 পুট করলে কি পাবো pi l 2r dr প্লাস pi r স্কয়ার dl ওকে ক্লিয়ার তাহলে এবারে আমরা কি করব সাইড চেঞ্জ করি করলে কত পাবো উপরের লাইন মুছলাম তিনটে তাহলে এখান থেকে কত পাবো pi l 2r dr equals to minus pi r square dl now let's pi গুলো কেটে গেল তাহলে কি করব এবারে বল r দিয়ে r স্কয়ার কাটলে কত হবে এখানে একটা r হয়ে যাবে তাই তো তাহলে কত হচ্ছে dr by r equals to কত হবে dr by r equals 2 into dr by r equals to 8 টাকে নিচে নামিয়ে দিলাম 8 টাকে নিচে নামালে 2 into dr by r equals to এখানে হবে minus dl by l টাকে নিচে নামালে কত হবে dl by l ঠিক আছে ওকে ফাইন এবার আমরা কি লিখতে পারি লাস্ট দুটো লাইন মুছবো আরে স্যার ওই তো জাদুতে তাহলে এখান থেকে বল কত হবে minus dr by r by dl by l equals to কত পাবো এখান থেকে এটা যদি ডিভাইড করে দিই নিচে dl by minus dl by l টা বুঝি তা dr এর বলে r কেটে মারা ভাই মার তাহলে dr by r এই মাইনাস dl by l টাকে নিচে ডিভাইড করে দে dr by r এর নিচে তাহলে এটা চলে গেল আর 2 টাকে এই দিকে নামিয়ে দে নিচে ডিভাইড করে তাহলে কত হবে হাফ এবার বল এটা কি ছিল সন্তান এটা মাইনাস dr by r by dl by l ওই তো স্যার ল্যাটেরাল স্ট্রেন বাই লংজিটিউডাল স্ট্রেন কি ছিল সেটা পয়সনস রেশিও তার মানে সিগমা তাহলে সিগমার ভ্যালু কত আসছে হাফ মানে 2 সিগমা ইকুয়ালস টু 1 হাফ কিছু ঠিক আছে ক্লিয়ার স্যার 1 ইকুয়ালস Okay. টু সিগমা তো বলতে পারি হ্যাঁ 1 ইকুয়ালস টু 2 সিগমা আদার আচ্ছা ওটাই হাফ হাফ এই। আচ্ছা হয়েছে আচ্ছা এবারে যা এটা তো কালো কালো দিয়ে আমি লিখেছি আচ্ছা ভাই রিলেশন বিটুইন স্যার এত ভালো হ্যাঁ গামা ই and sigma for a cylinder not of constant volume আচ্ছা রিলেশন relation between gamma e and sigma for a cylinder not of constant volume ঠিক আছে তাহলে এবার কি করব স্যার এই তো লংগিটিউডিনাল স্ট্রেন নাকি শুধু স্ট্রেন e হচ্ছে longitudinal strain তাহলে কত পাবো v equals to কত সিলিন্ডারের ভলিউম এইমাত্র লিখলাম pi r স্কয়ার l তাহলে dv equals to কত আমরা পেলাম এক্ষুনি পেয়েছি কত pi of dr স্কয়ার l তাই তো এবার এটা প্রোডাক্ট তুলে ফেললে কত হয়ে যাবে চট করে বল 2 pi r dr into l তাই তো প্লাস পরেরটা কত হয়ে যাবে pi r স্কয়ার dl ক্লিয়ার ওকে ঠিক আছে এটা হচ্ছে প্রোডাক্ট রুল অফ ডিফারেন্স আস্তে লিখতে হয় আমাদের ও ছাড়ো তুমি এটা হচ্ছে ইকুয়েশন 2 এটা হচ্ছে ইকুয়েশন 1 ইকুয়েশন 1 বাই ইকুয়েশন 2 করলে কত হয় অর্থ গেটিং ইট না dv বাই v কত হবে চট করে বল dv বাই v করলে কত হয়ে যাবে 2 pi r dr into l by pi r square l plus pi r square dl by pi r square l নিয়ম করে দিই ঠিক আছে ক্লিয়ার ওকে তাহলে এখান থেকে বল dv by v equals to কি কি dv by v মানে গামা মারবো ধরে সরে দাও dv by v কত গামা equals to পরেরটা বল পাই দুটো কেটে গেল ঠিক আছে r দিয়ে একটা r স্কয়ার কাটলে নিচে কত চলে আসবে r চলে আসবে হ্যাঁ তাহলে কত আর l দুটো কেটে গেল তাহলে কত হলো এটা 2 into dr by r ঠিক আছে প্লাস পাশেরটা পাই কত হবে pi r স্কয়ার কেটে গেল dl by l মানে it's e ঠিক আছে dv by v গামা পুট করলাম dl by l হচ্ছে e ঠিক আছে ফাইন এবার তুই বল আমরা কি জানি মাইনাস dr by r by dl by l কত
সিগমা ক্লিয়ার, এটা আমরা জানি তো পয়জনস রেশিও ডেফিনেশন থেকে ক্লিয়ার ক্লিয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, dr বাই r ইকুয়ালস টু কত লিখতে পারি, মাইনাস সিগমা dl বাই l। dl বাই l মানে কত রে, ই তো, হ্যাঁ তাহলে মাইনাস সিগমা ই, তাহলে এখানে কত হবে, গামা ইকুয়ালস টু কত লিখতে পারি, মাইনাস সিগমা ই পুট করলে dr বাই r এর জায়গায় কত হবে, মাইনাস 2 সিগমা ই প্লাস dl বাই l মানে কি ই। ঠিক আছে ক্লিয়ার, dl বাই l ইজ ই। ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ক্লিয়ার। তাহলে বল এখান থেকে লেখা আছে ওটা নিচে আটটা কথা থেকে এলে এখন বলে দিন r দিয়ে r স্কয়ার কে কাটলে r হয়, ও ওখানে শুধু আর আছে, ওখানে গুণ আর নেই। না ও ঠিক আছে ঠিক আছে ওকে। তাহলে এখানে থেকে কত লিখতে পারবো, গামা ইকুয়ালস টু ই কমন নিলে কত হবে, 1 মাইনাস 2 সিগমা। So are we done with it? না The relation between gamma e and sigma, শান্তম কি বুঝতে অসুবিধা কোথায়, না সুবিধা। পয়জনস রেশিও ডেফিনেশন। এক মিনিট একটু সরে যাও। এটার পরে স্টেপটা কোথায়, লাস্টে যেটা এটার পরের স্টেপ এখানে এই যে শুধু dr বাই r রইল, 2 dr বাই r আর এখানে dl বাই l। ও আচ্ছা ক্লিয়ার, বোঝা গেছে তো ও ডিইউবি মানে গামা একদম। মাইনাস 2 হয়ে গেছে। এবার Good. Go on with the next one. স্যার আপনি এরকম করলে আমার ভালো লাগে না। Go on with the next one. হয়েছে? না না কিছু আচ্ছা লেখ, work done in stretching a wire কি, স্যার দাঁড়াবে, আপনি এরকম দ্রুত এগিয়ে গেলে কিন্তু ভালো লাগে। এটা কি, এটা কি কারচু লিখেছিস, এটা সিগমা। ও সিগমা ই। চল আরে স্যার আপনি এত তাড়াহুড়ো করছেন। work done in stretching a wire, কতক্ষণ হলো? 2 ঘন্টা সামথিং। না না 1 ঘন্টা 41, it's nothing, এখনো 20 মিনিট তো, কি 20 মিনিট। ও যাচ্ছে আর 2 ঘন্টা পূরণ করার টার্গেট। মেন আছে 2 ঘন্টা ক্লাস প্রোভাইড হবে। চল work done in stretching a wire। আরে স্যার আমার এখনো তো 3-4টে ভিডিও স্যার এখন ডাউনলোডই করা হয়নি। তুই বেঁচে আছিস কেন, আরে স্যার আচ্ছা আরে আপনার জন্য, আপনাকে তো আগে কমেন্টটা করতে হবে। ওই রে। তার পাশে 2 মিনিট আছে তো। work done in stretching a wire, ঠিক আছে ক্লিয়ার, ভালো করে দেখ। এই ধর ভালো করে এভরিওয়ান, একটা ওয়্যার আছে ঠিক আছে, একটা ওয়্যার আছে এখানে ওকে। এবার এর লেন্থটা কত l, ক্লিয়ার ওকে, এর ইনিশিয়াল লেন্থ কত l, ঠিক আছে। এবার এই ওয়্যারটাকে তুই একটা f ফোর্স দিয়ে কি করছিস, স্যার আমরা ওয়ার্ক কেন বার করতে হবে একটা ওয়্যারে, ওয়ার্ক ডান স্ট্রেচিং আ ওয়্যার, মানে এটা খুব ইম্পর্টেন্ট একটা ওয়্যার। আরে স্যার 2 ঘন্টা করার জন্য সব করাচ্ছে, চিন্তা করুন। মানে এটা না করলে তো তুই মানে তাহলে তো কোনোটাই কিছু দরকার নেই, ঠিক আছে। এরপর যেটা ফিল্ড আউট আছে সেটা তো ওয়ার্ক ডান হয়েছে। হ্যাঁ অবভিয়াসলি দেখ এটা লেন্থ কত, লেন্থ হচ্ছে l, ইনিশিয়াল লেন্থ কত l, ঠিক আছে। একটা f ফোর্স দিয়ে কি করছিস, এটাকে পুল করছিস, ঠিক আছে। বেড়ে যাবে পুল করলে কি হবে, এই কানেক্টটা কি হবে, f ফোর্স দিয়ে পুল করলে এর কানেক্টটা কি হবে, এক্সটেনশন এর কানেক্টে এক্সটেনশন হবে। কতটা এক্সটেনশন হলো x, কতটা হলো এক্সটেনশন x, ঠিক আছে ক্লিয়ার। তুমি এটা আগে বলবা না, আমার আঁকাটা কেমন হয়েছে? ক্লিয়ার, কতটা এক্সটেনশন হলো x, বুঝতে পারলি ওকে ঠিক আছে। এবারে এর এরিয়া অফ ক্রস সেকশন কত a, ঠিক আছে। তাহলে স্ট্রেস কত f বাই a, বোঝা গেল। তাহলে তুই আমায় বল ইয়াংস মডুলাস কত লিখবো, স্ট্রেস f বাই a বাই স্ট্রেন কত হবে x বাই কত l, তাই তো হ্যাঁ ঠিক আছে। তাহলে এখান থেকে কত লিখতে পারি আমি এটাকে, f l বাই x, তাই তো ক্লিয়ার ওকে। তাহলে এখান থেকে বল ফোর্সটা কত লিখতে পারি, y a x বাই l, ঠিক ওকে। তাহলে এর কতটা ফোর্স হলো, এর এই যে কতটা ফোর্স অ্যাক্ট করছে এর উপরে, F ইকুয়াল টু y a x বাই l, ঠিক আছে ক্লিয়ার। এই ফোর্সটা কোন দিকে অ্যাক্ট করছে ভালো করে দেখ, তুই যখন একটা F ফোর্স দিয়ে এটাকে টানছিস তখন উল্টো দিকে কি একটা F ফোর্স কাজ করছে,
তাই তো অবভিয়াসলি কাজ করবে, কারণ ডিফরমেশন হয়েছে মানে মলিকুলার ফোর্স অ্যারাইজ করেছে এই বডিটার ভেতরে, আর সেটা বাই এটাই হচ্ছে স্ট্রেস। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে উল্টো দিকে একটা ফোর্স কাজ করছে y(x/l). ঠিক আছে, এবার তুই যদি ফার্দার, ভালো করে শোন, এবার তুই যদি ফার্দার এই স্ট্রিংটাকে টানিস অ্যাবাউট অ্যান অ্যামাউন্ট dx, তুই যদি ফার্দার স্ট্রিংটাকে ইলংগেট করিস বাই অ্যান অ্যামাউন্ট dx, তাহলে কতটা ওয়ার্ক ডান করতে হবে? তুই যদি ফার্দার এটাকে কি করিস dx অ্যামাউন্ট, কি করিস dx অ্যামাউন্ট, এটাকে ফার্দার ইলংগেট করিস, তাহলে কি হবে? এই যে ইলাস্টিক ফোর্সটা, ভালো করে দেখ, এই যে ইলাস্টিক ফোর্সটা জেনারেট করেছে উইদিন দা ওয়্যার, এই ওয়্যারটার মধ্যে জেনারেট করা ইলাস্টিক ফোর্সটার এগেইনস্টে তোকে কি করতে হয়েছে? dx অ্যামাউন্ট ইলংগেট করতে হয়েছে, ওয়্যারটাকে স্ট্রেচ করতে হয়েছে। ঠিক আছে, তার জন্য কি হয়েছে? এক্সটার্নাল এজেন্ট হিসেবে তোর একটা ওয়ার্ক ডান হয়েছে, হ্যাঁ কি না? ক্লিয়ার? তাহলে সেই ওয়ার্ক ডানটা কত? dw ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে তোর ফোর্সটা কত? F ইনটু dx। ঠিক আছে, ক্লিয়ার? F টা কি? এই ফোর্সটা তৈরি হয়েছে ইলাস্টিক ফোর্স উইদিন দ্য রড। ঠিক আছে, তার এগেইনস্টে অ্যাপ্লিকেশন অফ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্সের ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? dx। তাহলে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্টটা হচ্ছে ওয়ার্ক ডান, dw F dx। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেল? তাহলে dw কত? F কত? y(a)x/l into dx, একই না? ক্লিয়ার? ওকে, এইবার তুই চিন্তা কর, তুই যে এই যে এই ফোর্স দিয়ে এই যে ওয়্যারটাকে তুই স্ট্রেচ করছিস 0 থেকে x পর্যন্ত, এই পুরো পাথটাকে তুই এরকম ছোট ছোট dx এলিমেন্টে কি করতে পারিস? সাবডিভাইড করতে পারিস। প্রত্যেকটার জন্য তোর একটা ওয়ার্ক ডান হয়েছে dw করে। ফাইনালি টোটাল ওয়ার্ক ডান বার করতে হলে কি করতে হবে? ইউ হ্যাভ টু অ্যাড আপ অল দোজ এলিমেন্টাল ওয়ার্ক ডানস and you will integrate the dw's to get the total work done w, right? Clear? তাহলে টোটাল ওয়ার্ক ডান কত হবে? w ইন্টিগ্রাল dw মানে ইন্টিগ্রাল y(a)x/l dx। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কি লিখতে পারি? w বল y(a)/l। এটা কি? এটা একটা কনস্ট্যান্ট, I can take it outside the integral। ঠিক আছে, ক্লিয়ার? তার কারণ আচ্ছা y আর l টা তো কনস্ট্যান্ট, এটা তো শিওর। এবার তোর মনে হতে পারে যে এটা কনস্ট্যান্ট কিনা, কারণ লেন্থ বাড়ছে তাহলে এরিয়া অফ ক্রস সেকশন কমতে পারে, রাইট? কিন্তু আমরা ধরে নিচ্ছি এরিয়া অফ ক্রস সেকশন নেগলিজিবলি কমছে উইদিন ইলাস্টিক লিমিট, আমরা দেখেছিলাম। ক্লিয়ার? তাহলে এটাও কনস্ট্যান্ট, তাহলে দোজ ক্যান বি টেকেন আউট অফ দ্য ইন্টিগ্রাল। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রাল x dx from 0 to x, মানে from no deformation to x deformation ইন্টিগ্রেট করব। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এটা কত? ইন্টিগ্রালটা x²/2, তাহলে কত? w y(a)/l x²/2 from 0 to x। So what do I get? y(a)/l into x²/2 minus 0 পুট করলে 0²/2 is 0, তাহলে ওটা লিখছি না, ইমেটেরিয়াল। প্রথমে আপার লিমিট x²/2 মাইনাস লোয়ার লিমিট 0²/2 is 0, ওটা লিখছি না, ইমেটেরিয়াল। তাহলে y এ x²/2। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে হোয়াট ইজ দ্য টোটাল ওয়ার্ক ডান? y এ x²/2l। ঠিক আছে, ক্লিয়ার? একটু আমার লাগবে না। তো কোনদিনই লাগে না। দূর না অনেকটা ও স্যার এবার ছাড়ুন, আমরা না তো আন্দোলন করব। তার নতুন ছেলেদের কথা শুনতে হয়, পাপ হয়েছে। আচ্ছা ভাই, আমরা ও স্যার আপনার ঘরে কেন এই পাপ? মানটা পুট করব না। চুপ করে দিত। w যেটা বেরোলো, হ্যাঁ, ওটা এখানে নামাবো না। লে হালুয়া এটাই তো নামালাম এখানে। x²/2 তাকে বলবা না তুমি, আমি এটা রাখে লিখে দিলাম। ছেলেকে হালু তার কেটে গেছে। দূর ভালো লাগে না। স্যার না, ও স্যার এবার কাটুন, এবার ধরো সব, এবার তো লোকটা তুমি নিজে নিজে হাত বানিয়ে একটু ওই কাটারটা দিয়ে যোগ করো। আরে ছুটে তোদের আপত্তিটা আমি বুঝি না, তুমি ছুটি দিয়ে দিয়েছি। এ চল, এ চা সবাই মিলে যে থাকবে সারা সারা গেলে তবে স্যার বুঝবে ছুটি দিয়ে সবাই যদি জানে আমি তবে স্যার- আমার এটুকু ভরসা আমার আছে আমার উপরে, হ্যাঁ কে থাকবে? কেউ কেউ এখানে থাকবে।
থাকবে হ্যাঁ। কে থাকবি বল যে সেটা তুই করতে পারবি না। ওর বাড়িতে পাঠিয়ে দাও। চেষ্টা করেও পারবি না। এই ভরসাটা আমার আছে বুঝলি। আচ্ছা কম কথা বলো করো। না আমি বেশি কথা বলবো না, তুই বাড়ি যা, তোকে ছুটি দিয়ে দিয়েছি। আমার খিদে পেয়েছে আমি ফুচকা খেতে হবে হ্যাঁ যা, তুই ফুচকা খেতে যা। তোকে বারণ করেছি নাকি? তোকে ফুচকা খেতে যেতে, ওকে ফুচকা খেতে যেতে আমি বারণ করেছি। রোজই ফুচকা খায়? না রোজ খাক না, ও খাবে, ওর পেট ওর ভালো আমি লাগে। রোজ খাই না আমি অনেকদিন খাই না অনেকদিন খাস আর রোজ খাস, এটা তোর আমি ব্যাপার। অনেকদিন খাইনি That's entirely up to you. The fact is that I have given you the permission to go outside and enjoy fuchka. বেশি রাত্রি হয়ে গেলে ফুচকালা উঠে যাবে শীতকাল না আগে বন্ধ না ফুচকা খেতে। না আমি আসার সময় ডেকে এসেছি ওকে আর ছুটি দিলেও শুনবে না, কি বিপদ। আপনি হাত পা বেঁধে বলছেন যা, তাহলে আর কি হবে? ওই তাও ঠিক। এছাড়া এবার work done is yx square by 12, তাই তো? ক্লিয়ার? মেন্টাল টর্চার করো আপনার নামে তো পুলিশ কেস হবে। তাহলে মাঝখানে করে দিই। তাহলে তুই কি করছিস ভালো করে দেখ। তাহলে তুই কি করছিস, এক্সটার্নাল এজেন্ট ওয়ার্ক ডান করছে, স্ট্রেচিং দ্য ওয়্যার, তাই তো? এবার এই যে ওয়ার্ক ডান বাই দ্য এক্সটার্নাল এজেন্ট, এটা কি হয়, is stored up as the potential energy within the wear, ঠিক আছে? This work done by the external agent is stored up in the wear as the potential energy. This is known as the elastic potential energy. This is known as the elastic potential energy. Clear? বোঝা গেল? Okay? শেষ বোঝা গেল? Okay? So the work done by the, আমি কিছুতেই আরে করব না, দেখ শেষ, তুই যতক্ষণ না ফুচকা খেতে যাবি। Work done, মাথা ঘুরছে work done, মাথা ঘুরে অজ্ঞান হবে অথবা ফুচকা খেতে যাবি। এক্সট্রিমিটির কিছু একটা না হলে আমি কাছে তোকে ছাড়বো। Work done by the external agent, এই work done by the external agent সেটা কি হয়, as elastic potential energy ওয়্যারের মধ্যে স্টোরড আপ হয়, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা এবার হচ্ছে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি ডেনসিটি। ও স্যার দাঁড়ান, আমি বাবার কাছে ফোন করে দিই, আপনাকে অন্য কিছু বলুন। স্যার হ্যাঁ কাজে শরীরে হচ্ছে না। স্যার একটু দাঁড়ান, লাস্ট হবে তাহলে ঠিক আছে। স্যার একটু দাঁড়ান, ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি ডেনসিটি, দেখ 1 ঘন্টা 52 মিনিট সামথিং সেকেন্ড ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি ডেনসিটি। আরে না ভুলে যাই ও স্যার আপনার কি জন্য না খিদে পেয়েছে আচ্ছা ডেনসিটি কি, ডেনসিটি পার্থ মানে মানে ওটা হচ্ছে মাস ডেনসিটি, আর এনার্জি ডেনসিটি তাহলে কি, এনার্জি বাই ভলিউম, তাই তো? তাহলে আমরা ভলিউম দিয়ে ডিভাইড করলে অ্যাকচুয়ালি কি পাই, ডেনসিটি পাই, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে মাস ডেনসিটি মানে মাস বাই ভলিউম, তাহলে এনার্জি ডেনসিটি মানে কি, এনার্জি বাই ভলিউম, ঠিক আছে? সো ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি ডেনসিটি ইজ W বাই ভলিউম। ভলিউমটা কত হবে, W বাই V, ক্যাপিটাল V। নাও হোয়াট ইজ দ্য ভলিউম অফ দিস রড, এর লেন্থ কত, L, ওকে? আর এর এরিয়া অফ ক্রস সেকশন A, সিলিন্ডার ধরে নি, তাহলে এর লেন্থ কত, L, আর এরিয়া অফ ক্রস সেকশন A, তাহলে ভলিউমটা কত, V = A L, তাই না? ওকে, V ভলিউম কত হয়, পাই আর স্কয়ার L হয় না সিলিন্ডারে, তাহলে পাই আর স্কয়ারটাই তো এরিয়া অফ ক্রস সেকশন A, তাহলে A হবে পাই আর স্কয়ার, A ইনটু লেন্থ হচ্ছে L, তাহলে L হচ্ছে ভলিউম, ঠিক আছে? এবার তোর একটা কোশ্চেন হতে পারে যে এটা L কেন, ক্লিয়ার? তোর মনে হতে পারে যে স্যার এটা তো L + x + dx, তাই L + x হবে, ক্লিয়ার? এবার x টা, হ্যাঁ তোর মনে হতে পারে যে the length has increased to L + x, so why are you writing L, but the x is extremely small compared to L. একটা ওয়্যারকে ইলাস্টিক লিমিটের মধ্যে স্ট্রেচ করলে সেটা আর কতটুকু স্ট্রেচ হয়, ঠিক আছে? তার মানে the deformation is extremely small compared to the original length of the rod, so x is very less than L, so I can equivalently assume that the length almost is L, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে ভলিউম কত হবে, L, ঠিক আছে? ওকে, তাহলে কত হবে, W = কত, চট করে বলে ফেল, YAN x²/2 YA x²/2L, আর ভলিউম কত, L, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এই ডেনসিটিটা কত হবে, এটা ইকুয়ালস টু, চট করে বল,
y x স্কয়ার বাই কত হবে 2a l স্কয়ার, তাই তো? ক্লিয়ার? তাহলে a দুটো কেটে যাবে তো, হ্যাঁ a দুটো কেটে গেলে কত হবে y x স্কয়ার বাই 2l স্কয়ার, y x স্কয়ার বাই 2l স্কয়ার, রাইট? ঠিক আছে, ক্লিয়ার? এটাকে তুই কি লিখতে পারিস? হাফ ইনটু, ভালো করে দেখ, এটাকে কি লিখতে পারিস? হাফ ইনটু yx বাই l ইনটু x বাই l লিখতে পারিস? ক্লিয়ার? ওকে, এবার তুই আমায় একটা কথা বল, কি ছিল তোর y ইকুয়ালস টু কত ছিল? f বাই a বাই x বাই l ছিল। ক্লিয়ার? তাহলে এখান থেকে তুই f বাই a ইকুয়ালস টু কত লিখতে পারিস রে? y x বাই l লিখতে পারিস? f বাই a মানে y x বাই l লিখতে পারিস? আমাকে তো খেতে দিলে হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এখানে y x বাই l এর জায়গায় কি পুট করতে পারিস? f বাই a পুট করতে পারিস? তাহলে এটা ইকুয়ালস টু কত হবে? হাফ ইনটু f বাই a ইনটু x বাই l। ক্লিয়ার? লিখতে পারিস? ওকে, এবার বল f বাই a মানে কি? স্ট্রেস, ঠিক আছে? x বাই l মানে কি? স্ট্রেন, তাই তো? তার মানে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি ডেনসিটি ইকুয়াল টু কি? হাফ ইনটু স্ট্রেস ইনটু স্ট্রেন। ক্লিয়ার? সো দিস ইজ স্ট্রেস, দিস ইজ স্ট্রেন। ক্লিয়ার? তাহলে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি ডেনসিটি উপরটা মুছলাম। ওকে ওকে, তো এনার্জি এটা এরকম হয় না বুঝতে না ডেনসিটি ইকুয়ালস টু কত এলো? হাফ ইনটু দাঁড়া স্ট্রেস ইনটু স্ট্রেন। ক্লিয়ার? ওকে, ওই তো কাছে দিস ইজ দা প্রুফ। ঠিক আছে, তাহলে স্ট্রেস হচ্ছে f বাই a, স্ট্রেন হচ্ছে x বাই l। ঠিক আছে, ক্লিয়ার? ডান? স্যার এতক্ষণ কি হলো? স্যার এবার একটু ওয়াইফাই পাসওয়ার্ডটা আমায় দেন, তাহলে স্যার হ্যাঁ, ওকে, কোথায় পড়াবো? এবার 3 ঘন্টা গেছে এখনো 3 মিনিট আছে। হ্যাঁ 3 মিনিট গেজিয়ে দাও ঠিক আছে, সরো 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 আচ্ছা, ক্লাস এন্ড স্টুডেন্ট ক্লাস এন্ড স্টুডেন্ট